হাই এভরিওয়ান, এটা হচ্ছে মির্জা সায়ানমুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা 17, 18 আর 19। লেখনীতে জান্নাতুল ফিরদৌস মিথিলা। কোনো কথা না বাড়িয়ে সোজাসুজি গল্পে আসা যাক। চলন্ত পা দুটো থামল মুগ্ধের। তড়াক করে জ্বলে উঠল তিরিক্ষি মেজাজটা। শরীরের রক্ত বুঝি টকবক করছে এবার। সে আলগোছে ঘাড় বাঁকিয়ে কাত করলো সামান্য। টেস্ট টিউবে বাঁকা হাসছে সিড। তার অমন বাঁকা হাসিতে সাপের ন্যায় ফনা তুলল মনস্টার। দাঁত কিরমির করতে করতে বেপরোয়া পুরুষ আদেশ ছুড়ল এডউইনকে, ওকে বাইরে বের কর। হুকুম তামিল করতে অগ্রসর হলেন বাধ্য এডউইন। কিয়তক্ষণের মধ্যেই কী সব সুইচ চেপে সিরের অবশ দেহটা শিকল দিয়ে টেনে টেনে বাইরে নিয়ে এলো। সিরের শরীর না ঢললেও বেয়াদব ছেলের মুখ ঠিকই লেপটে আছে তাচ্ছিল্যের হাসি। বারবার চেষ্টাত্মক ইঙ্গিত করছে মনস্টারকে। মনস্টার কি আর অত ধৈর্য সহ্য বোঝে? সিরের দেহটা বাইরে বেরোতেই সম্মুখ থেকে ছুটে এসে হিংস্র বাঘের ন্যায় শিকারকে ছোঁ মেরে টেনে নেয় মনস্টার। এডউইন বোধহয় হকচকালেন খানিকটা। তড়িৎ পা পিছিয়ে সরে গেলেন কয়েক কদম। এদিকে মনস্টারের শরীরে যেমন এক অদৃশ্য তেজি আগুন জ্বলছে, তার চেয়ে বেশি আগুন জ্বলছে মাথায়। হিংস্র যুবক সিটকে মেঝেতে ছুঁড়ে ফেলে তার বুকের ওপর গিয়ে বসেছে। এক ডান হাতের 5 আঙুলের শোভা পাচ্ছে উঁচু উঁচু ধারালো দাঁতগুলোর আংটিগুলো। মুগ্ধ হাত মুষ্টিবদ্ধ করতেই আংটিগুলোর আগা থেকে তীক্ষ্ণ হয়ে গেল। সে আর কোনো রকম কালবিলম্ব না করতেই ডান হাত দিয়ে একের পর এক র্যাপিড পাঞ্চ বসাতে লাগলো সিডের নাকমুখ বরাবর। আরেকটা পাঞ্চের সে কি ক্ষিপ্র গতি! নাকমুখ থেতলে গিয়ে যাচ্ছে, তাই অবস্থা সিডের। বেচারার হুঁশ আর আছে কিনা কে জানে, অথচ সেদিকে থোড়াই পাত্তা দিয়েছে মনস্টার। সে তো জ্বলছে রাগে, গজগজ করছে হিংস্র কণ্ঠে, হাতের গতি বিরতহীন রেখে বারবার আওড়াচ্ছে, জেলাস, জেলাস হবে তোর বাপ। ইউ সন অফ আ বিচ, তুই ওকে ছুঁয়েছিস, তাতে আমার কি? তাতে আমার কোন বাল ছেঁড়া গেল? কোন দুঃখে আমার বাল ছেঁড়া যাবে জানোয়ারের বাচ্চা? এক চুটকি বাজলে ওর চেয়ে কয়েক গুণ সুন্দরী এসে বেড কাঁপাবে আমার। সেক্ষেত্রে ওর জন্য আমি জেলাস হব কেন? আমি দ্য রুজদি কিং, স্যাডো মনস্টার, কেন জেলাস ফিল হব? তোকে কে বলেছে আমি জেলাস, বাস্টার্ড? থামলো মুগ্ধের হাত। সিড আর নড়চড় করছে না। নিছাড় ছেলেটার ঠোঁট দুটো একদম ছিন্নভিন্ন হয়ে গেছে। সম্মুখের কয়েকটা দাঁত ভেঙে গিয়ে গুঁড়ো গুঁড়ো অবস্থা। ওদিকে মনস্টার এখনও শান্ত হয়নি। দাঁত চিবুতে চিবুতে ঘাড় পাকিয়ে আগুন চোখে তাকালো এডউইনের পানে। বেচারা এডউইন ফরকালো কেমন। তক্ষুনি শুকনো ফাঁকা ঢোক গিলে মাথা নোয়াতেই মুগ্ধ নামক মশার চোখে পলকে উঠে এসে ফের থাবা বসালো এডউইনের কণ্ঠায়। এডউইন শক্ত হয়ে গেল ভয়ে, চোখ নামিয়ে রাখলো ঠাই। কর্ণকুন্তিতে কেবল পৌঁছালো মশারের হুঙ্কার, এই তুই বল, আমাই জেলাস? ওই বাস্টার্ড বললো আমি নাকি জেলাস? আমাকে কোন দিক থেকে দেখে মনে হচ্ছে আমি জেলাস? কথা বল এডউইন, আদারওয়াইজ তোকেও মেরে ফেলবো আমি। এহেন হিংস্র হুঙ্কারে তটস্থ এডউইন। সেখানে শরীর কাঁপছে ভয়ে, সেখানে কণ্ঠ ফুঁড়েই থোড়াই আওয়াজ বেরোবে। বেচারার অবোধ মন ভেতরে ভেতরে বারংবার চেঁচিয়ে যাচ্ছে, হ্যাঁ মনস্টার, আপনি জেলাস। তাও আবার কোনো সাধারণ নিয়মে নয়, বরং এক্সেসিভ মাত্রায় জেলাস। মনের মধ্যে চেঁচাতে থাকা এহেন ভয়ঙ্কর বাক্যগুলো মুখে এনে থোড়াই গর্দান হারাবে এডউইন। বেচারা বুদ্ধিমান মানুষ। তৎক্ষণাৎ মুখে কপট ভাবভঙ্গি ফুটিয়ে তোতলাতে বলল, একদম না মনস্টার, আপনি আবার জেলাস? ইম্পসিবল। নিজের পাল্লায় উত্তর পড়ার রাগটা বোধহয় খানিকটা প্রশমিত হয়েছে মনস্টারের। সে আলগোছে ছেড়ে দিল এডউইনের কণ্ঠা। রাগ ফোঁসফোঁস করতে করতে কদম বাড়ালো সম্মুখে। দাঁত খিচে বলল, ব্লাডি বাস্টার্ড, আমায় বলে আমি নাকি জেলাস? গজগজ করতে করতে এগুচ্ছে মুগ্ধ। দরজায় একদম সন্নিকটে এসে দাঁড়াতেই আচমকা পদযুগল ফের থমকালো তার। মস্তিষ্কে তড়াক করে বেজে উঠল আর এক কথা। সিট তখন কি বলল? সে মনস্টারের ভোগে হাত দিয়েছে বলল। সত্যি তার শিকারে সিট হাত দিয়েছে? কথাখানা মনে পড়তেই ফের জ্বলে উঠল মনস্টারের মাথার তালু। দৃঢ় চোয়ালটা থরথর করছে এখন। শক্ত হাতে নিজের ঘাড়ে হাত বুলিয়ে কটমটিয়ে বিড়বিড়ালো, কত বড় সাহস জানোয়ারের বাচ্চা! আবার মুখ নাড়িয়ে বলে গেল। এক মুহূর্ত থেমে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক নাড়ায় মুগ্ধ। কটমট করছে ঘাড়ের রগ, শব্দ যাচ্ছে কানে। বেপরোয়া পুরুষ ফের উন্মাদ হলো। এবার মন মস্তিষ্কে বাজছে কেবল একটাই কথা, তার শিকারকে অন্য কেউ কেন ছোবে? কেন কেন কেন?
বেপরোয়া পুরুষের দাঁতে দাঁত চেপে ছুট লাগালো কক্ষের বাঁ দিকে কাউন্টারের পানে। কক্ষটা মূলত টর্চার সেল নামে পরিচিত। একটা মানুষকে ঠিক যত রকমের কষ্ট দিয়ে মারা যায় তার সকল আইটেমের বুদ্ধি সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো রয়েছে। যুবক ছুটে সে তৎক্ষণাৎ হাতে তুলল ঝাঁ তক্তকে ধারালো কুড়ালটা। অতঃপর তা নিয়ে এগোলো সিডের পানে। এডউইন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। মনস্টার চলে গিয়েও কেন ফিরে এলো, আবার কি করবে কে জানে। এডউইনের ভাবনার মাঝে মুগ্ধ গিয়ে বসলো সিডের পেটের ওপর। তারপর আর কোনো দিকে না তাকিয়ে বেপরোয়া উন্মাদ ছেলে একের পর এক আঘাত বসালো সিডের বুকে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল সিডের রক্তাক্ত দেহ। সেই লহুর ছিটে ফোটায় ভরে যাচ্ছে মুগ্ধের মুখমণ্ডল। মনসারের সুদর্শন মুখখানা সে কি ভয়ানক রূপ বেরিয়েছে, সে বোধহয় নিজের মধ্যে নেই। সিডের বুকে একের পর এক আঘাত করতে করতে সে কেমন অদ্ভুত কঠিন গলায় হুঙ্কার ছুড়ে আওড়ালো, সি ইজ মাইন, ওনলি মাইন, দ্য ওনলি কনসিকুয়েন্স অফ টাচিং হার ইজ ডেথ। হতবাক এডউইন। ছেলেটা চোখ মুখে একরাশ অবাকের ছাপ। বিচক্ষণ মস্তিষ্কতা জানান দিচ্ছে আগত কোনো কিছুর পূর্বাভাস। নির্দয় রুজদি কিং ধীরে ধীরে অ্যাডিক্ট হচ্ছে একটা সাধারণ মেয়ের প্রতি, অথচ তার মন তা মানতেই চাইছে না। এডউইন চিন্তিত হলো এসব ভাবতে ভাবতেই। দি শ্যাডো মনস্টারের মতো একজন নির্দয় মাফিয়াও কিনা শেষমেশ প্রেমে পড়তে যাচ্ছে। কিন্তু এর পরিণাম শীততাপ নিয়ন্ত্রিত হিমশীতল কক্ষ। গোলাকার মখমলের বিছানায় অচেতন হয়ে পড়ে আছে মাহি। মাথায় বাঁধা মোটা ব্যান্ডেজ, নাকের ওপর ওয়ান স্ট্রিপ ব্যান্ড। মেয়েটার নিঃশ্বাসের গতি বড্ড ক্ষীণ হয়ে যাচ্ছে কেন জানো। বিছানার চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে প্যালেসের কয়েকজন মহিলা ডাক্তার এবং মেডস। তাদের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। মেয়েটার জ্ঞান নেই গত 7 ঘন্টা যাবৎ। নিঃশ্বাসের গতিও কেমন কমে কমে যাচ্ছে। কোনোরূপ ইন্টারনাল ইনজুরি হলো কিনা তাও তো বুঝবার জো নেই। সে তো ভাগ্য ভালো সময় মতো মিলা গিয়ে খুঁজে পেয়েছে মেয়েটাকে। তাও যাচ্ছে তাই অবস্থায়। সারা শরীর তার ডুবেছিল তার ময়লায়। মাথাটা পড়েছিল বাথটাবের ওপর। মিলা অত আহত থাকা সত্ত্বেও সবাইকে ডেকে এনে মেয়েটাকে উদ্ধার করেছে। তবে মেয়েটার কেন যে জ্ঞান ফিরছে না। মিলা এসে বসেছে মাহির একদম গা ঘেঁষে। মেয়েটা কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। মনে মনে নিজেকে কত যে দোষারোপ পড়ে যাচ্ছে। বারবার আর মনে আওড়াচ্ছে, সব আমার দোষ। সেদিন আমি কেন তোমায় একা ছেড়ে গেলাম, কেন থাকলাম না তোমার সাথে। মিলার বুক ভার হয়ে গেছে মাহির কণ্ঠে। নাক টানতে টানতে আলগোছে নিজের দুহাতের মুঠোয় চেপে ধরে মাহির ডান হাত। একদৃষ্টিতে মাহির মলিন মুখপানে তাকিয়ে থাকতেই হঠাৎ টের পেল কক্ষে আগমন করেছে একজোড়া দাম্ভিক কদমের। তৎক্ষণাৎ জড়সড় হয়ে গেল সবাই। মাথাটা নুইয়ে দৃষ্টি ফেলল মেঝেতে। মিলা উঠে দাঁড়ালো কাল বিলম্ব ছাড়া। শরীর ফুটিয়ে মাথা নুইয়ে সরে যায় 2 কদম। ওদিকে কক্ষে একদম মাঝখানে এসে দাঁড়িয়েছে মনস্টার। এখনও ফুঁকছে সিগার। এ লোক যে দিনে কত সিগার টানে কে জানে। মনস্টারের চোখ মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে ফের সিগারের শেষ ভাগে লম্বা এক টান বসিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, এই বান্দির মেয়ে এখনও শুয়ে আছে কেন। মিলা তটস্থ ভয়ে। মুখ দিয়ে কথা বেরোনোর জোগাড় নেই তার। ডাক্তারদের মধ্যেই থেকে একজন মধ্যবয়সী প্যারিসের সুন্দরী খানিকক্ষণ দনমনে করে হঠাৎ জানালো, বিগত 60 ঘন্টা ধরে ওর জ্ঞান নেই মনস্টার। নিঃশ্বাস নেওয়ার গতিটাও কেমন কমে যাচ্ছে। আই থিঙ্ক ওর ভালো ট্রিটমেন্ট প্রয়োজন। এক্ষেত্রে ওকে হসপিটালাইজার করলে বোধহয় ভালো হয়। কথাটা বলতে না বলতেই পাশ থেকে একজন ফট করে চিমটি কেটে বসলো মধ্যবয়সীর পেটের ধারে। মধ্যবয়সী বিচক্ষণা হয়তো আজ করলো নিজের বোকামি। নিজের বলা কথাগুলো মস্তিষ্কে ফের আওড়াতেই জিভে দাঁত চলে গেল আপনা আপনি। এমা, রোগীর কথা চিন্তা করে সে কী কথাটাই না বলে বসলো। সে কিভাবে ভুলে গেল এই মনস্টার প্যারাডাইস নামক জেলখানা একবার ঢোকা মানে দ্বিতীয়বার বের হওয়া অসম্ভব। ইস, নিজের বলা বোকা কথাগুলো বড্ড আফসোস হচ্ছে পারস্য সুন্দরীর। তিনি কণ্ঠে খানিক কোমলতা ঠেলে যেই না কিছু বলতে যাবে অমনি শুনতে পেলে মনস্টারের কঠিন হুঙ্কার, এডউইন। কয়েক কদম দূরেতেই দাঁড়িয়ে আছেন এডউইন। ডাক পাওয়ার মাত্র এগিয়ে এসে বাধ্য কণ্ঠে জিজ্ঞেস করলেন, জি মনস্টার। মুখাবয়ব শক্ত মুগ্ধের। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির মুখ পানে। আশ্চর্য হলেও সত্যি মনস্টারের চোখে মুখে আজ অবাধ ঘৃণা। কপালে পড়েছে গোটাকত বিরক্তির ভাঁজ। মিনিট খানেক যেতে না যেতেই সে কেমন কঠিন গলায় আদেশ ছুড়লেন, রাশিয়ার যত বড় বড় ডাক্তার আছে সবাইকে তুলে আন। ট্রিটমেন্টের জন্য যা যা যন্ত্র লাগবে সব নিয়ে আয়। আগামী 2 ঘন্টার মধ্যে ওই বান্দির মেয়েকে চিকিৎসা শুরু হওয়া চাই। ডু ইউ গেট দ্যাট? ইয়েস
ইয়েস মনস্টার, ভরকালো কণ্ঠে ক্ষুদ্র উত্তরে সীমাবদ্ধ এডউইন। এটুকু জীবনে আর কত ছটকা খাবে বেচারা কে জানে। সে তৎক্ষণাৎ তৎপর হলো মনস্টারের হুকুম তামিল করতে। এদিকে ঘর ভর্তি ডাক্তার মেয়েরা কেমন হাঁ হয়ে গিয়েছে এই মনস্টারের অমন কথায়। প্রত্যেকের মনের মাঝে লুকায়িত সন্দেহের দানাগুলো যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাহলে তারা যা শুনেছে তাই কি সত্যি? মেয়েটা কি হবে মনস্টারের স্পেশাল কেউ? এদিকে মুগ্ধ এবার কণ্ঠ উঁচিয়ে বলে ওঠে, লিভ। ব্যাস একটা শব্দ, আর তাতেই সবাই কেমন সুরসুর করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। মুগ্ধ তখন ধীরে ধীরে পায়ের গতি এগিয়ে আনে মাহির দিকে। ঠোঁটে সিগারেট দিচ্ছে লম্বা লম্বা টান। ধীরে সুস্থে মাহির পাশে বসে মুখ ভর্তি ধোঁয়াগুলো এক ঝটকায় ফু দিয়ে বসলো অচেতন মেয়েটার মুখ পানে। এতে মুগ্ধের পৈশাচিক আনন্দ মিলল কি কে না জানে। তবে মাহির পানে কতক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকতে তার ঘৃণাগুলো বাড়তে লাগলো কয়েক গুণ। ছেলেটা কেমন চোয়াল নাড়াচ্ছে এদিক ওদিক, দাঁত চাপায় কটমট শব্দ বেরোচ্ছে বাইরে। সে এবার কোনোরূপ ভনিতা ছাড়াই বলে উঠল, এত সহজে তোকে মরতে দিচ্ছি না বান্দির মেয়ে, এখনও তো অনেক বাকি। সবটা সহ্য করার জন্য হলেও তোকে উঠতে হবে। অ্যান্ড অল মেক শিওর অফ দ্যাট। ট্রিং ট্রিং ট্রিং। মাঝরাতে কলিং বেলের কর্কর শব্দে ঘুম ছুটে গেল দামিয়ান দোব্রাস্কার, রাশিয়ার অন্যতম বিখ্যাত ফিজিওলজিস্ট হিসাবে পরিচিত ব্যক্তি। বেশিরভাগ সময় হোটেলেই রাত কাটান। তার ভবিষ্যতে ইঞ্জেকশন, সিরিঞ্জ এবং নাড়ি দুটোকেই একেবারে অধিক ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অনুপযোগী। তাই তো রাত কাটান হোটেলে নিত্য নতুন পার্টনার নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। ঘুম ঘুম চোখে দরজার কাছে এগিয়ে এসেছেন দামিয়ান। অত স্বাদের ঘুমটা তার মাত্রই ধরা দিয়েছিল চোখের পাতায়। আর অমনি সুখের পোকা হিসেবে অত রাতে তার ঘরের দরজায় আগমন করলো কার কে জানে। দামিয়ান বিরক্ত মুখে দরজার কাছে এসে দাঁড়াতে কলিং বেলে ফের চাপ পড়ল। এ পর্যায়ে বিরক্তটা বোধহয় মাথা ছড়িয়ে গেল তার। তিনি কেমন বিরক্তিতে মুখে চকারান্ত শব্দ তুলে তৎক্ষণাৎ দরজা নব ঘোরালো। দরজাটা হাঁ করে খুলতে চোখে পড়লো সামনে দাঁড়িয়ে থাকা মুখোশধারী এক লোককে। দামিয়ান ভ্রু গোটায়, তিরক্ষি মেজাজে আওড়ায়। হু দ্য হেল ইউ আর ব্লাডি অ্যাসহোল। সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি মুখ দেখা যাচ্ছে না, ফলে স্পষ্ট নয় তার মুখের অভিব্যক্তি। দামিয়ানের এহেন অপমানিত কথায় রাগ করলো কিনা কে জানে। মুখোশধারী তৎক্ষণাৎ কোমরের পিঠে লুকিয়ে রাখা নিজের হাত দুটো সামনে এনে কি যেন একটা স্প্রে করলে দামিয়ানের মুখ বরাবর। দামিয়ান হকচকায়। তিক্ততায় বুলি আওড়াতে গেলেই টের পেলেন তার মাথা ঘোরাচ্ছে। চোখ দুটোর সামনে সবটা কেমন ঝাপসা হয়ে হচ্ছে ক্রমশ। শরীরের বল বুঝি হারিয়ে যাচ্ছে কোথাও। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না নিজের পা দুটোই। টলমল শরীরে ঘুরে পড়তে গেলেই সম্মুখের মুখোশধারী দুহাত আগলে ধরল তাকে। ঘরটা সামান্য নুইয়ে এনে দামিয়ানের কান বরাবর মুখ রেখে চিরবিড়িয়ে বলল, তোর বাপের ডান হাত আমি অ্যাজহোলের বড় ছিদ্র, লুইচ্চা শালা। কণ্ঠে বোঝা গেল এ আর কেউ নয় বরং এডউইন। চিরবিড়িয়ে দামিয়ানের মতো অমন মোটাসোটা লোকটাকেও কি সুন্দর ঘাড়ের ওপর তুলে নিল ছেলেটা। সম্মুখে পা বাড়াতে বাড়াতে দাঁত খিচিয়ে আওড়ালো, নেহাত মনস্টারের আদেশ বলে তোর মতো আলুর বস্তাকেও ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছি, না হলে এতক্ষণ গালি দেওয়ার কারণে তোকে ঠিক গোরস্থানে ফেলে আসতাম, ব্লাডি অ্যাজহোল। নামি দামি মানুষজনদের প্রাইভেট জেট এবং বিমানের জন্য নির্মিত রানওয়ের একপাশে দাঁড় করিয়ে রাখা মনস্টার এম নামক প্রাইভেট বিমানটি। আলিশান বিমানের প্রশস্ত সিটে বসে আছে দামিয়ান। ধীরে ধীরে ঘুম ভাঙছে তার। চোখ দুটো পিটপিট করে খুলে নিয়ে সামনে দেখাতেই বড়সড় একখানা ঝটকা খেলো গায়ে। এ কি, সে কোথায়? এটা কার বিমান? দামিয়ান তৎক্ষণাৎ শুকনো ঢোক গেল। ভীষণ শক্তি অপচয় করে নড়তে গিয়ে দেখলো আটকা পড়ে গেছে কোথাও যেন। সে কেমন বিরক্তি নিয়ে নিজের দিকে তাকাতেই আরেকবার হোঁচট খেলো মনে হচ্ছে। তার গা বাঁধা রশি দিয়ে, হাত দুটো সিটের হাতলের সঙ্গে হ্যান্ডকাফ দিয়ে বাঁধা, পা দুটোরও তাই অবস্থা। দামিয়ান আশ্চর্য বনে গেল নিজের এহেন পরিস্থিতিতে। হতবুদ্ধির ন্যায় ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখে পাশের সিটে তারই মতো বাঁধা অবস্থায় বসে আছে অতি পরিচিত মেডিসিন বিশেষজ্ঞ মিয়ান। দামিয়ানের চোখ উঠল কপালে। সে কেমন সন্দিহান গলায় ফিসফিসিয়ে ডাকলো পাশের জনকে, মিয়ান, হে, আর ইউ লিসিং মি? মিয়ান চোখ বুজে রেখেছিল। এরই মধ্যে পাশ থেকে ভেসে আসা ফিসফিসানো কণ্ঠে আলগোছে ঘাড় বাঁকিয়ে তাকায় সে।
লোকটার নিষ্প্রাণ চাহনি, মুখটা যেমন শুকিয়ে গেছে দেখো। দামিয়ান সন্দিগ্ধ ভাঁজ ফেললো কপালে। আগের ন্যায় ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, এখানে কি করছো? মিয়ান বোধহয় বিরক্ত হলো এহেন প্রশ্নে। তার ললাটে হুটহাট ভাসত, তাই বলছে। ওদিকে দামিয়ান এখনো উত্তরের অপেক্ষায়। মিয়ান খানিক সময় নিয়ে দাঁত খিচে বলল, তুমি যা করছো তাই করছি। দামিয়ান থতমত খেলে এহেন উত্তরে। জবাবে বিন্দুমাত্র কার্পণ না করে ভ্রু গুটিয়ে বিরক্তি নিয়ে বলল, আমাকে তো জোর করে তুলে এনেছে, আমি থোড়ায় নিজে থেকে এসেছি? মিয়ান দাঁত খিঁচল ফের। কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, ওহ আচ্ছা, আমি তো তাহলে নাচতে নাচতে এসেছি তাই না? দামিয়ান ফের অসন্তুষ্ট এহেন উত্তরে। কপালের ভাঁজগুলো আরও খানিকটা গম্ভীর করে বলে ওঠে, এত চটে যাচ্ছ কেন? আচ্ছা ওসব বাদ দাও, আগে বলো তো এখানে আমাদের কেন আনলো? বিয়ে খেতে এনেছে? খাবে দাবে তারপর? বিয়ে খেতে এনেছে, খাবে দাবে তারপর জম্পেস একটা ঘুম দেবে তাই এনেছে, আর কিছু? মিয়ানের কণ্ঠে একরাশ ঝাঁঝ, তার চোখ মুখে লেপ্টে আছে মহাবিরক্তির ছাপ। দাঁতে দাঁত চেপে আধপুরো মহাশয় ঘাড় ঘোরালেন অন্যত্র। এদিকে দামিয়ান কেমন বাঁকা চোখে তাকিয়ে রইলেন মিয়ানের পানে। নাক ফুলিয়ে বিড়িবিড়িয়ে আওড়ালো, সন অফ আ ফাকিং ইডিয়েট। তড়িত বিস্ফারিত দৃষ্টিতে তাকায় মিয়ান। মৃদায়ের মাঝখানে বেশ খানিকটা তীক্ষ্ণ ভাঁজ ফেলে দাঁত কেচে আওড়ায়। হোয়াট ডিড ইউ সে? হকচকায় দামিয়ান। তৎক্ষণাৎ মিয়ানের অলক্ষ্যে জিভে দাঁত কাটলো বেচারা। শুকনো ফাঁকা ঠুকলে আমতা আমতা করে শুধালো, কোথায়? কখন কি বললাম? সরু দৃষ্টিতে চোখ পাকিয়ে রেখেছে মিয়ান। কটমট করতে করতে বলে উঠল, না বলে থাকলে তো ভালোই। দামিয়ান ফ্যাবলার নাই জোরপূর্বক হাসল। নড়চড়ে কিছুটা স্থির হতে বিমান প্রশস্ত দরজা দিয়ে ভেতরে ঢুকলেন একজোড়া বুট পরিহিত পা। দামিয়ানের সন্দেহী নজর গিয়ে তখনই আটকায় সেথায়। ধীরে ধীরে দৃষ্টি উঁচাতেই দেখে সেই মুখোশধারী লোকটা দাঁড়িয়ে আছে গেটের কাছে, দুহাত তার প্যান্টের পকেটে গুজে রাখা। অজ্ঞাত লোকটাকে ফের দেখা মাত্রই দামিয়ানের সম্পূর্ণ মুখাবয়ব ছড়িয়ে গেল একশ্বাস কৌতূহলতা। সে কেমন আগ্রহী কণ্ঠে হড়বড়িয়ে জিজ্ঞেস করলো, হু আর ইউ? আমাদের এভাবে বেঁধে রেখেছো কেন? মুখোশধারী যুবক মোটেও রাগ করল না, উল্টো ঘাড় কাত করে তাকিয়ে রইল মিয়ান এবং দামিয়ানের দিকে। মিয়ান ফরকায়, ক্ষণে ক্ষণে ঠোক গিলে শুষ্ক অধরচূড়ার ক্ষণিক ভিজিয়ে নেয় জিভ দিয়ে। রয়ে শুয়ে ভয়াতুর কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, বাকিদের কোথায় নিয়ে গিয়েছেন? নাকি আবার ওদেরকেও মেরে ফেলেছেন? এহেন বাক্যে যার পরনায় অবাক দামিয়ান। হকচকিত নেত্রে তড়িত ঘাড় বাঁকিয়ে তাকায় মিয়ানের মুখ পানে। হতভম্বতায় জিজ্ঞেস করে ওঠে, বাদবাকি বলতে আমরা ছাড়া আর কাউকে তুলে আনা হয়েছিল নাকি? মিয়ান উত্তরের ঠাই তাকিয়ে আছে যুবকের পানে। তার মধ্যে উত্তর দেওয়ার তেমন একটা তাড়া নেই। অজানা ভয়ে বেচারার মুখটা এইটুকুন হয়ে গেছে। সে ধীরে ধীরে প্রত্যুত্তরে বলল, হয়েছে। একজন দুজন নয়, বরং 35 জনকে। এহেন বাক্য অন্নগ্রহণে পৌঁছানো মাত্রই প্রতিক্রিয়া জানাতে ভুলে গেলেন দামিয়ান। হাঁ করে মিয়ানের পানে তাকিয়ে থাকতেই কোত্থেকে যেন ছুটে এলেন 4 জন সশস্ত্র গার্ডস। মিয়ান এবং দামিয়ান দুজনেই হতভম্ব। একে অপরের সঙ্গে এক আধবার মুখ চাওয়াচাই করতেই গার্ডসরা এসে কোনোরূপ কথাবার্তা ছাড়াই দুটো কালো কাপড়ের মুখোশ দিয়ে ঢেকে দিলেন মিয়ান এবং দামিয়ানের মুখমণ্ডল। বেচারা দামিয়ান ভয়ে এবার হাউমাউ জুড়ে কেঁদে উঠল বাচ্চাদের ন্যায়। অনুনয় করে আওড়ালেন, প্লিজ মেরো না আমায়, আমার তো এখনো বিয়েও হয়নি। এহেন সংকটাপন্ন মুহূর্তে দামিয়ানের এমন উদ্ভট কথাবার্তায় মুখ কুঁচকায় মিয়ান। বিরক্তিতে তেতো মুখে কেমন দুচ্ছাই করে বলে ওঠে, রোজ নতুন নতুন আইটেম ছাড়া যা চলে না সে নাকি আবার বিয়ের জন্য কাঁদছে। বলি দামিয়ান, এমন সিরিয়াস মোমেন্টেও এহেন ফানি কথাবার্তা বলো না তো, তখন দেখে যাবে প্রাণ বাঁচানোর ভয়ে কাদার বদলে হেসে ফেলবো। এহেন সঙ্গীন মুহূর্ত মনোকষ্ট থেকে আওড়ানো অত বড় কথাটাকে শেষ কিনা এরূপ নগণ্য তুচ্ছ তাচ্ছিল্যের করে হাসির ছটা বানিয়ে দিল মিয়ান। দামিয়ান বড্ড কষ্ট পেল বোধ হয়। বেচারার কান্না বাড়ল বই কমল না। ঠোঁট কামড়ে ফোপাতে লাগলেই টের পেল ডান হাতের কনুয়ে টান পড়ছে বেশ। গা থেকে বেরিয়ে গেল খুলে নিয়ে গা থেকে একে একে বেরিগুলো খুলে নিয়েছে বোধ হয়। কেউ বুঝি হাত ধরে টানছে তাকে। দামিয়ান এইটুকুন কলিজাটা লাফিয়ে উঠল অজানা আতঙ্কে। তার পা দুটো কোথাও এগোচ্ছে কে জানে। ঝর্ণার ঝিরঝির শব্দ ভেসে আসছে কানে। গায়ে এসে বারবার দোল দিচ্ছে প্রাণ জোড়ানো ঠান্ডা বাতাস। চারিদিক থেকে এক অদ্ভুত মিষ্টি সুবাস কেমন ভুরভুর করে নাকে এসে বাড়ি খাচ্ছে। দামিয়ানের পা চলছে অজানা গতিতে।
তবে মস্তিষ্ক বড্ড সচল তার। কান খাড়া করে শুনছে চারপাশের প্রতিটি শব্দ। কিয়ৎক্ষণ বাদে তার পা উঠল খানিকটা উঁচু জায়গায়। দামিয়ান বুঝল এ হয়তো সিঁড়ি। মধ্যবয়স্ক ভারী শরীরটা নিয়ে অন্ধের মতো হাঁটছে তারা। সেই কতক্ষণ আগে গাড়ি জাতীয় কিছু দিয়ে এসে পৌঁছেছে কেন এক অজানা জায়গায়। এরপর এরপর শুরু হাঁটার যাত্রা। মা গো মা, পথ বোধহয় আর ফুরোবে না আজ। চারপাশে আবহাওয়া বেশ স্বস্তিদায়ক হলেও দরদর করে ঘামছে মিয়ান। বুকটা কেমন মোচড় দিয়ে রেখেছে সেই তখন থেকে। হুটহাট মৃত্যুর ভয় না আবার হার্ট অ্যাটাক করে বসে বেচারা। নিরাপত্তায় বেষ্টিত চারপাশ। একদিকে বেশ কয়েকজনের নিঃশ্বাস ফেলার শব্দ ভেসে আসছে কানে। কয়েকজনের সশস্ত্র গার্ড এগিয়ে এসে ধীরে ধীরে মিয়ান আর দামিয়ান সহ বাদবাকি 35 জন ডাক্তারের মুখ থেকে কালো কাপড়খানা সরিয়ে দেয় আলগোছে। সেই কতক্ষণ পর হুটহাট তীব্র আলো ঝাপটা এসে চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে প্রত্যেকেই। কিন্তু দামিয়ান আবার বড্ড কৌতূহলী মানুষ। চোখের সামনে হাত এনে পিটপিট করে তাকালো আঙুলের খাঁজ দিয়ে। তক্ষুনি যা দেখলো তাতে বেচারা নিঃশ্বাস আটকে যাবার জোগাড় যেন। বিশাল আকৃতি এক কক্ষ। কক্ষের মাঝখানে আবার দরজা। বোধহয় ওপাশেও অ্যাটাচ কক্ষ। দামিয়ান হকচকিয়ে তাকায় চারপাশে। পুরো ঘর ভরে আছে হসপিটালদের সকল ধরনের প্রয়োজনীয় সরঞ্জামে। ইসিজি মেশিন হতে শুরু করে এক্স-রে মেশিন। তাও আবার কি সুন্দর গোছগাছ করে রাখা সব কিছু। দামিয়ান বাদেও বাদবাকিদের চক্ষু ছানা বড়া। প্রত্যেকেই কেমন অবোধের ন্যায় তাকাচ্ছে চারিদিকে। তাদের কৌতূহল যখন শৃঙ্গ পৌঁছাচ্ছে ঠিক তখনই কক্ষে আগমন ঘটে এডউইনের। গম্ভীর পুরুষ দুকদম এগিয়ে এসেই মুখের কাছে হাত ঠেকিয়ে গলা খাকারি দিল সামান্য। উদ্দেশ্য সকলের মনোযোগ তার দিকে টানা। সেকেন্ড খানিক যেতে প্রত্যেকে জিজ্ঞাসা দৃষ্টি এসে আছড়ে পড়ল এডউইনের মুখ পানে। পর মুহূর্তে এডউইনের ভয়ানক দাগওয়ালা মুখ এবং উদ্ভট চোখের মণি দেখে ভড়কে গেলেন সবাই। কেউ কেউ বোধহয় ভয়ও পেলেন বেশ। এডউইন সেদিকে পাত্তা দেয়নি মোটেও। সে উল্টো গম্ভীর মুখে সবাইকে জানালো, ওয়েলকাম টু দ্য শ্যাডো মনস্টার প্যালেস। শ্যাডো মনস্টার, ব্যাস। এটুকু শোনা মাত্রই আতঙ্কে হকচকালেন সবাই। প্রত্যেকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ল এক ভিন্ন উৎকণ্ঠা। ভয়ার্ত মিয়ানে ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্ট বেরিয়ে এলো, শ্যাডো মনস্টার। এডউইন ঠোঁট পিষে হাসলো বোধহয়। ওপর নিচ হালকা মাথিয়ে জানালো, দি গ্রেট রুজদি কিং শ্যাডো মনস্টার। ভয়ে গলা থেকে শুরু করে জিভ অবধি শুকিয়ে গেল প্রত্যেকের। কপালে মরণ এত তাড়াতাড়ি চলে আসবে সে খবর কি আর আগে জানতো কেউ? জানলে থোড়াই আজ ঘর ছেড়ে বেরোতো তারা। দামিয়ানের কপাল পেয়ে দরদরিয়ে ঝরছে ঘাম। উন্মুক্ত ভুঁড়িওয়ালা পেটখানাও ঘেমে নিয়ে একাকার অবস্থা। তিনি খানিক এগুলেন। মনের কোণে ভীষণ সাহস জুগিয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, আমাদের কেন, মানে এখানে? লোকটার কথাবার্তা ভীষণ অগোছালো এই মুহূর্তে। বোধহয় ভয়ের চোটে এহেন অবস্থা বেচারার। এডউইন গম্ভীর মুখে প্রতিউত্তরে বলল, একজন পেশেন্টের জন্য আনা হয়েছে আপনাদের। হোঁচট খেলেন সবাই। একজন? মাত্র একজন? অত কাণ্ড কারখানা করে টপ লিস্টে থাকা গোটা 37 জন ডাক্তারকে কিনে একজনের জন্য তুলে আনা হয়েছে? মিয়ান কেমন ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে আছে এডউইনের পানে। মনে মনে তার বেশ আগ্রহ জন্মেছে সেই একজনকে দেখার জন্য। না জানি কোন দেশের রাজা বাদশাহ সেই একজন খ্যাত মানুষটা। এদিকে দামিয়ান নিজেকে সামলায় খানিক দোনমনো করে, যেই না কিছু বলবে অমনি এডউইন হাত উঁচিয়ে থামিয়ে দেয় তাকে। গম্ভীর মুখে বলে ওঠে, কক্ষের ওপাশে 7টা অ্যাটাচ কেবিন রয়েছে। আপনারা আপাতত ফ্রেশ হন, আমরা পেশেন্টকে নিয়ে আসছি। আর শুনুন। থামলো এডউইন। একবার প্রত্যেকের মুখ পানে দৃষ্টি বুলিয়ে ফের বলতে লাগলো, ভুলেও মনস্টারের মুখের দিকে চোখ তুলে চাইবেন না, কেননা এর পরিণাম কিন্তু মোটেও শুভ নয়। তড়িৎ ঘাত কাট করলো সবাই। এডউইন না বললেও তারা তো জানেই ব্যাপারটা। দি আন্ডারওয়ার্ল্ড কিং শ্যাডো মনস্টারের দিকে চোখ তুলে তাকানোর সাধ্যি কার? আর নিজের মৃত্যুর পয়গাম নিজের হাতে লেখা তো একই ব্যাপার। সেক্ষেত্রে এত বড় রিস্ক কে নিবে শুনি? অচেতন মাহি। টানা 72 ঘন্টা হতে চলল। মেয়েটার এখনও হুঁশ ফেরেনি। ওদিকে তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নাক বরাবর অক্সিজেন মাস্ক লাগানো, বেডের পাশে O2 সিলিন্ডার। প্যারিসের সুন্দরী খ্যাত দক্ষ ডক্টর হায়া। গত 2টো রাত নির্ঘুম কাটিয়েছেন তিনি এবং মিলা। দুজনের মধ্যে কেউই একটাবারের জন্য চোখ দুটো বোঝেনি। সর্বক্ষণ থেকেছেন মেয়েটার আশেপাশে। হায়ের মুখাবয়বে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। মেয়েটার
পালস রেট ক্রমশ কমছে তো কমছেই, পাড়ার নামগন্ধও নেই। এই যে এক বিশাল বিপদ সংকেত। ওদিকে মাহির ঠান্ডা হয়ে যাওয়া হাত পা দুটোতে একধারে মালিশ করে যাচ্ছে মীরা। এমনিতেই তার হাত দুটো পুরো পুড়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। অথচ মিলার নিজের প্রতি তেমন হুঁশ জ্ঞান নেই। সে তো ব্যস্ত মাহির সেবায়। মেয়েটাও কেমন ভয়ে জর্জরিত। আনমনে কিছু একটা বিড়বিড় করতে যেই না মুখ খুলবে অমনি কক্ষে আগমন ঘটল এডউইনের। তার পিছু পিছু দুজন গৃহ পরিচারিকা স্ট্রেচার ঠেলতে ঠেলতে এসে ঢুকলেন। এডউইন তখন ভারী কণ্ঠে ডক্টর হায়ার উদ্দেশ্যে বলে ওঠে, ওনাকে স্ট্রেচারে ওঠান, ডাক্তাররা চলে এসেছে। কথাটা শুনতেই ফুস করে স্বস্তির নিঃশ্বাস ফেলেন হায়া। তৎক্ষণাৎ বস ব্যস্ত হলেন মাহিকে নিয়ে। তবে মেয়েটাকে স্ট্রেচারে তুলতে গিয়ে বাঁধল যেন বড় বিপত্তি। হায়া তো নিজেই মহিলা মানুষ, হাত দুটোতে খুব একটা শক্তি নেই। এদিকে মিলার হাত দুটোও তো পোড়া। এখন রুগীকে কিভাবে স্ট্রেচারে তুলবে? হায়া কিয়তক্ষণ অসহায় মুখে দাঁড়িয়ে রইল বিছানার একপাশে। এডউইন তখন মাথা নুইয়ে রেখে ফের তাড়া দেখিয়ে বলল, কি হলো, ওনাকে তুলছেন না কেন? হায়া আর চুপ করে থাকতে পারলো না। খানিকটা কদম বাড়িয়ে অসহায় মুখে বলতে লাগলো, দেখুন এডউইন, মেয়েটাকে একা একা স্ট্রেচারে তোলা সম্ভব নয়। আই নিড ইউর হেল্প, সো কাম। ভরকায় এডউইন তক্ষুনি দু কদম ছিটকে সরে গেল পেছনে। হাত দুটো সঙ্গে সঙ্গে আড়াড় করে ফেললো কোমরের পিঠে। হায়া হতবম্ব। লোকটা এমন ভয় পেলে গেল সামান্য একটা কথায়। হায়া আজ কেমন সরু দৃষ্টিতে তাকায় এবার, সন্দেহকুল কণ্ঠে আওড়ায়, এডউইন, আপনি শুনছেন আমার কথা? মেয়েটাকে তাড়াতাড়ি স্ট্রেচারে তুলুন। এডউইন গম্ভীর মুখে কিয়তক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল চুপচাপ। পরক্ষণে ঘাড় বাঁকিয়ে তাকালো পাশে। বাকি মেয়েদের দিকে এক প্রকার আদেশ ছুড়ে বলল ওঠে, এভাবে হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে তাড়াতাড়ি ধরে ধরে স্ট্রেচারে তুলুন, যান। কঠিন ধমকে তৎক্ষণাৎ বিছানার দিকে এগিয়ে গেলেন নারী মেয়েরা। শক্তপোক্ত গায়ে গড়নের আফ্রিকান দুই নারী, যেন তারা একাই 100। আলতো করে মাহি পা দুটো ধরলেন একজন, আরেকজন ধরলেন বাহু। তারপর ধীরে ধীরে মেয়েটাকে তুলে নিল স্ট্রেচারে। এদিকে হায়া এখনও কেমন সন্দিহান চোখে তাকিয়ে আছে এডউইনের পানে। এ প্যালেসের আসলে হচ্ছেটা কি? কেন যেন তার মনে হচ্ছে এ পর্যন্ত যা যা হয়েছে তার আড়াগোড়ায় একমাত্র এই মেয়েটাই দায়ী। কিন্তু কেন? মার্বেলের তকতকে মেঝেতে ঠেলতে ঠেলতে এগোচ্ছে স্ট্রেচার। আফ্রিকান নারী মেয়ের দুটো কেমন গম্ভীর মুখে এগোচ্ছেন সামনে। তাদের থেকে সামনে খানিকটা দূরত্ব বজায় রেখে হাঁটছেন এডউইন। মাথাটা এতক্ষণ গর্বিতভাবে উঁচিয়ে রাখলেও হঠাৎ করেই দাম্ভিক পুরুষ মাথা ঝুঁকালেন আচমকা। বাঁ দিকে করিডোর দিয়ে হেঁটে আসছে মনস্টার, তার দুধারে কমব্যাট গার্ডস। এডউইন সঙ্গে সঙ্গে তারা দেখালো মেয়েদের, তাড়াতাড়ি চলো সবাই। হুকুম তামিল হলো যথার্থ। মেয়েরা গতি বাড়ালেন পায়ের। মনস্টারে পৌঁছানোর আগেই তারা স্ট্রেচার নিয়ে এলেন ডক্টরদের কক্ষের বাইরে। তবে এরই মধ্যে হলো আর এক অঘটন। মেয়েরা তাড়াহুড়ো করতে গিয়ে স্ট্রেচারের খানিকটা জোর ঠেলে দিলেন, আর অমনি মার্বেলের মেঝেতে পিছলে গেল স্ট্রেচারের গোলাকার চাকা। ফলস্বরূপ অচেতন মাহির হাতখানা বেরিয়ে গেল স্ট্রেচার থেকে। মেয়েদের মধ্যে একজন তড়িঘড়ি করে মাহির হাতখানা ফের স্ট্রেচারে তুলতে গেলেই কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা একজন গার্ড মাথা নুইয়ে রেখেই সাহায্যের হাত বাড়ালেন সামান্য। মাহির হাতে খুব একটা স্পর্শ না লাগলেও হাত বাড়িয়ে দেওয়ায় ফলে টুকটাক আঙুলের ছোঁয়া লাগলো বুঝি। তবে এর আগেই মেয়ের তুলে ফেললেন মাহির হাত। অস্থির বদনে আবারও স্ট্রেচার নিয়ে এগুলেন কামরায়। এদিকে ততক্ষণে পুরো ঘটনাটার দর্শী হয়েছেন স্বয়ং মনস্টার। আজও হলেও সত্যি মনস্টারের চোখ দুটো কেমন লাল হয়ে গেল। দৃঢ় চোয়ালটা কটমট করছে মনে হচ্ছে। আগুন দৃষ্টি কেমন এক মনে তাকিয়ে আছে গার্ডদের হাতের দিকে। তার মস্তিষ্ক আবার হুট করে কি চলছে কে জানে। স্ট্রেচারে অবস্থান মাহিনকে দেখে হতবাক সকলে। এই যে অতি সাধারণ এক মেয়ে, এর জন্যই কি না কাঠখড় পুড়িয়ে আনা হয়েছে তাদের। দামিয়ান কেমন নাক কুচকে রেখেছে। মিয়ান একবার দক্ষতার সাথে এগিয়ে এসে মাহির আইস্কিন স্পর্শ করতে গেলেই চেঁচিয়ে ওঠে এডউইন, ওয়েট। এহেন কাণ্ডে হকচকায় বেচারা মিয়ান। ঘাড় গুড়িয়ে তখনই পিছু ফিরে জিজ্ঞেস করলেন, হোয়াটস নাও? এডউইন ভীষণ গম্ভীর শক্ত গলায় সবাইকে সতর্ক করে বলে ওঠে, প্লিজ ওনার গায়ে ভুলক্রমে খুব উন্মুক্ত হাতে স্পর্শ করবেন না। হতবুদ্ধি ভাব নিয়ে তাকিয়ে রইলেন সবাই। খালি হাতে স্পর্শ করবে না মানে কি? এখন কি তারা নিজ হাতে কাদা লেপটে স্পর্শ করবে রোগীকে? দামিয়ান পেছন থেকে কেমন দিদি বিরক্ত কণ্ঠে আওড়ানো, কি বলতে চাইছেন আপনি, খোলাখুলি বলুন। এডউইন ঘাড় কাত করলো সামান্য, রয়েসে জবাব দিল, ওনাকে স্পর্শ করার আগে অবশ্যই হাতে মোটা গ্লাভস পরে নেবেন। মিয়ান মুখ কোচকায়। তার কেন যেন ইচ্ছে করছে এডউইনের মুখের ওপর বলে দিতে, শালা পাগল, রোগীকে সবসময় গ্লাভস পরে স্পর্শ করতে হয় না কি রে?
তবে মনের কোণে উত্থাপিত হওয়া এহেন দুঃসাহসিকতা কথাটুকু গলব্ধি এনে গিলে নিলেন মিয়ান। মুখে কপট গম্ভীর ভাব ধরে বললেন, দেখুন মিস্টার, এটা সম্ভব নয়। সম্ভব না হলেও তোরা সম্ভব করবি। মিয়ানের কথার মাঝেই শোনা গেল অতি ভারী এক গম্ভীর কণ্ঠ। মিয়ান ঘাড় বাঁকিয়ে পিছনে তাকানোর আগেই এডউইন জোর গলায় বলে ওঠে, ইটস মনস্টার। তরিত মাথা নোয়ায় সকলে, গা কাঁপছে সবার, শরীরটা কেমন হুট করেই ঘামতে শুরু করলো। ওদিকে কালো রঙা ওভারকোট পড়ুয়া মনস্টার নিজের দাম্ভিক কদমে কক্ষে ঢুকলো। ঠোঁটে ফাঁকে গুজে রাখা সিগার এক হাতে সরিয়ে এনে গম্ভীর গলায় থ্রেট ছুড়ল, ইফ এনিওয়ান ডিয়ার টু টাচ হার উইথ bare hands, then listen. Their hands will be separated from their body in no time. শুকনো ঢোক গেল সবাই। তরিত নিজেদের হাত দুটোকে একে একে হসপিটালের গ্লাভস পরে ফেললো আলগোছে। মিয়ান এবার ভয়ে ভয়ে এগিয়েই মাহির পানে। একটু একটু করে মেয়েটার বন্ধ চোখ হাতের পালস রেট চেক করতেই লড়াটা শঙ্কিত ছাপ ফুটল কেন যেন। তিনি কোনোরূপ বাদ বিচার না করে স্বাভাবিক স্বরে জানালেন, মেয়েটার অবস্থা তো মারাত্মক খারাপ। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব, বাট তাতেও যদি মেয়েটার জ্ঞান না ফিরে তাহলে। কথাটা শেষ হতে না হতেই মিয়ান টের পেল তার মাথার খুলির ঠিক মাঝ বরাবর লৌহ নল জাতীয় কিছু একটা ঠেকানো হয়েছে আচমকা। মিয়ান হকচকায় নিঃশ্বাস আটকে হাত দুটো তরিত উঁচিয়ে তোলে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজের ভয়টাকে কাবু করার প্রয়াসে চালাতে কর্ণঘোরে ভেসে আসে মনস্টারের ক্রূর কণ্ঠ, আগামী 24 ঘন্টার মধ্যে ওর জ্ঞান না ফিরলে তোদের জ্ঞান হারাবে চিরতরে, মনে রাখিস। কি এক বিপদে পড়লো সবাই। রোগীর জ্ঞান ফেরানোর দায়িত্বটাও কি তাদের হাতে? মিয়ান ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে জানায়, জি মনস্টার। মনস্টারের কঠিন আদেশে পুরো কক্ষ জুড়ে এক হুলস্থুলের অবস্থা। ডাক্তাররা উন্মাদের ন্যায় ছুটছে এদিক ওদিক। তাদের ভাব এমন, তারা বুঝি পারলে মেয়েটার পায়ে ধরে বলে, এবারে উঠে পড়ো মেয়ে, অত্যন্ত আমাদের প্রাণ ভিক্ষার হলেও। এদিকে এডউইন গম্ভীর মুখে পা বাড়িয়েছে মনস্টারের পিছু পিছু। মুগ্ধ কেমন শক্ত মুখে কক্ষের দুয়ারে ছাড়িয়ে 2 কদম এগিয়ে আবারও কি মনে করে দাঁড়িয়ে পড়লো হঠাৎ। এডউইনের সঙ্গে সঙ্গে পায়ের গতি থামায়। উৎসুক দৃষ্টিতে মুগ্ধের বলিষ্ঠ পিঠের দিকে তাকিয়ে রয় কিয়তক্ষণ। এদিকে মুগ্ধ কেমন ঘাড় কাত করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে তাকিয়ায় আলগোছে। গার্ড বেচারা বরাবরের ন্যায় মাথা নুয়ে রেখেছে। মুগ্ধ তখন কি হলো কে জানে। সে কেমন শক্ত মুখে পিছিয়ে এসে দাঁড়ালো গার্ডের মুখোমুখি। অতঃপর কোনোরূপ বলা কওয়া ছাড়াই চট করে চেপে ধরে গার্ডদের মধ্যে থাকা একজনের বাম হাতের কবজি। গার্ড বেচারা ভয়ে তটস্থ। হাত ছাড়িয়ে নেবার সাহস কিংবা ক্ষমতা কোনোটাই নেই তার। সে কেবল কাঁপছে, তার হাতটাও কাঁপছে থরথর করে। সম্মুখে দাঁড়িয়ে থাকা মুগ্ধের জোয়ার শক্ত হচ্ছে ক্রমশ। চোখ দুটোর দৃষ্টি হলো ক্রূর। সে কেমন একদৃষ্টিতে তাকিয়ে রইল গার্ডের হাতখানার পানে। তার কল্পনার মানসপটে ফের ভেসে উঠল তখনকার চিত্র। এই হাত, হ্যাঁ, এই হাতের আঙুলগুলোই আলগোছে স্পর্শ করেছে মাহিকে, একটু করে ছুঁয়ে দিয়েছে মেয়েটাকে। কথাটা মনে পড়তেই চট করে চোখ দুটো বুজে নেয় মুগ্ধ। দাঁতে দাঁত চেপে বেচারা গার্ডের হাতের কবজিটা কেমন উল্টে ফেলে এক পলকে। এহেন কাণ্ডে তীব্র যন্ত্রণায় জর্জরিত গার্ড নিজের ঠোঁট নিজে কামড়ে ধরেই গোঙাচ্ছে বেশ। ওদিকে ব্যথার চোটে জান বেরিয়ে আসবার জোগাড় তার। ঠোঁটের ওপর দাঁতের তীব্র চাপ প্রয়োগে ঠোঁট ফেটে লহু বাড়াচ্ছে। ওদিকে মুগ্ধ এবার করে বসলো আরেক পাগলামি। তখনই নিজের অতি পছন্দের ছুরিটা পায়ের গোড়ালির কাছ থেকে বের করে এনে গার্ডের আঙুলগুলো ওপর চালালো একে একে। চাকুর অতিরিক্ত তীক্ষ্ণতার গোড়াসহ কাটলো আঙুল। একে একে 5টা রক্তে ভেজা আঙুল টস টস করে গড়িয়ে পড়লো মেঝেতে। লহুর বিন্দু বিন্দু ছড়িয়ে যাচ্ছে মেঝের বুকে, অথচ থামেনি নির্দয় মানব। আঙুলগুলো সব কেটে নিয়ে কেমন অদ্ভুত শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মেঝেতে পড়ে থাকা আঙুলগুলোর পানে। রয়ে শয়ে 1 হাঁটু 2 হাঁটু ঝুঁকে বসলো কেমন। ঠোঁটের কোণায় তীক্ষ্ণ ক্রূর হাসি ঝুলিয়ে রেখে চাকুর ডগা দিয়ে আঙুলগুলাই একটার পর একটা আঘাত বসিয়ে আনমনে বিড়বিড় করলো, কি দরকার ছিল নিষিদ্ধ জিনিসে ছুটে যাওয়ার? শেষে গা থেকে খসে পড়লি তো। নিস্তব্ধতায় মোড়ানো কক্ষটি আপাতত যা ব্যবহৃত হচ্ছে আইসিইউ হিসাবে। চারিদিকে মেশিনের বিপ বিপ শব্দ। বিছানায় চিত হয়ে নিস্তেজ আকারে পড়ে আছে মাহি। নাকমুখ বারবার অক্সিজেন মাস্ক। চোখ দুটো কেমন ফ্যাকাশে রং ধারণ করেছে। বুকের ওঠানামার গতি বেশ স্থির তার। কয়েক জোড়া চিন্তিত দৃষ্টি আপাতত মেয়েটার মুখ পানে নিবদ্ধ। ডক্টর মিয়ানের হাতে এখনও রিপোর্ট পেপার। তার কপালখানা কুঁচকে রাখা, সেই সাথে নিচের ঠোঁটের চামড়ায় বসানো পরিভাগের কটা দাঁত। আধবুড়ো ফরাসি লোকটার চোখ মুখে সে কি দুশ্চিন্তা।
তিনি খানিকক্ষণ গম্ভীর থেকে আওড়ালেন, স্ট্রেঞ্জ, এত কম বয়সী একটা মেয়ে কি না ড্রাগ ওভারডোজের সাথে ফাইট করছে? হোয়াট দ্য হেল ইজ দিস? সি ইজ সাফারিং উইথ ড্রাগ ওভারডোজ সিডেটিভ। আই ডোন্ট থিঙ্ক সো সে বাঁচবে। মুহূর্তে মাথা বোধহয় আকাশ ভেঙে পড়ল সকলের। মনের কোণে ছড়িয়ে গেল এক একরাশ ভয়। মেয়েটার জ্ঞান না ফিরলে তারা কি আর বাঁচবে? ওই মনস্টার যদি সত্যি সত্যি মেরে দেয় তাদের, তখন? ভয়ে গলা অব্দি শুকিয়ে কাঠ সবার। প্রত্যেকে কেমন হাঁসফাঁস করছে দেখো। দামিয়ান কিয়তক্ষণ চুপ থেকে আচমকায় কেমন মেকি ভালো মানুষের ভাবস্রোত ধরল। ভিড়ের মধ্যে থেকে দু কদম এগিয়ে এসে উকুন মেরে বলে উঠল, ঠিক আছে ডক্টর মিয়ান, মেয়েটার অবস্থা যেহেতু খুব ক্রিটিক্যাল, সেক্ষেত্রে আর রিস্ক নেওয়া ঠিক হবে না। আপনি বরং মনস্টারকে সবটা জানিয়ে দিন। এহেন কথায় যার পরনায় হকচকিয়ে উঠলেন মিয়ান। বিস্ফারিত দৃষ্টিতে তাকালেন দামিয়ানের পানে। কপালে গোটাকতক রাগি ভাঁজ টেনে টেনে দাঁত খিচে শুধালেন, এভাবে না বলে তুমি না হয় সরাসরি বলতে। ডক্টর মিয়ান, আপনি মরে যান। কেন আমায় বলির পাঠা বানানোর জন্য এমন পেতে রয়েছেন দামিয়ান? আমি এখনও বেঁচে আছি সেটা কি আপনার সহ্য হচ্ছে না? মিয়ানের তেতে ওঠা কণ্ঠে মুখ টিপে হাসছে বাকিরা। ওদিকে দামিয়ান মুখ ঘুরিয়েছে অন্যত্র। আধবুড়ো মহাশয় হাসছে কি না কে জানে। মিয়ান থামলেন কিছুক্ষণের মধ্যেই। ঘাড় বাঁকিয়ে ফের মাহির মুখ পানে তাকিয়ে থেকে গম্ভীর হলেন কেমন। এক হাতে কপাল চুলকে দুশ্চিন্তায় আওড়ালেন, মেয়েটার সেন্স না ফিরলে আমরা বাঁচবো কিনা সন্দেহ। সো আই থিঙ্ক আমাদের শেষবারের মতো একটা রিস্ক নেওয়া উচিত। কি বলেন সবাই? সবাই মোটামুটি সায় জানালেন মিয়ানের প্রস্তাবে। তবে দামিয়ান রইলেন কাঠ হয়ে। হাসিখুশি লোকটার মুখাবয়ব শক্ত হয়ে মুহূর্তে। তিনি বোধহয় আর মনে ভাবছেন কিছু। মিয়ান সেদিকে পাত্তা দিলেন না। জুনিয়র চিকিৎসককে উদ্দেশ্য করে আদেশ ছুড়লেন, অ্যান্টিডোট শুরু করুন। তবে খেয়াল রাখবেন সবটা যেন একদম ধীরে ধীরে এগোয়। আগে পেশেন্টের বডির রিয়াক্ট দেখে নেয়, তারপরই বাকিটা করব। জুনিয়র ডক্টর আদেশের মোতাবেক কাজে লেগে গেলেন। তখনই এগিয়ে এসে অ্যান্টিডোট শুরু করলেন। আরেকজন ডাক্তার ততক্ষণে স্যালাইন চেক করুন। এক হাতে আইভি ফ্লুইডের মাত্রা বাড়িয়ে দিয়ে জানালেন, অল সেট স্যার। ডক্টর মিয়ান এবার ফের নামলেন যুদ্ধক্ষেত্রে। বাহাদের কবজি উল্টে ঘড়িটার পানে নজর রাখলেন খানিক্ষণ। যেই না মিনিটের কাঁটা দুবার ঘুরল, অমনি মনিটরের স্ক্রিনে দৃশ্যমান লাইটগুলো কেমন অস্বাভাবিক হয়ে উঠল। শব্দ পরিবর্তিত হয়ে শোনালো বিপ বিপ। ডাক্তাররা ঘাবড়ে গেলেন কেমন। পাশ থেকে জুনিয়র ডাক্তার তক্ষুনি চেঁচিয়ে উঠে বললেন, স্যার, পেশেন্টের শ্বাস প্রশ্বাস কমে যাচ্ছে। দামিয়ান আর দেরি করলেন না এবার। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এবার কেমন নিজে থেকে ডক্টর হায়ার হাতে অ্যাম্বু ব্যাগ ধরিয়ে দিয়ে বলে উঠলেন, অক্সিজেন বাড়াও। জুনিয়র তাই করলেন। অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিলেন অনেকটাই। ডক্টর হায়ার দ্রুত অ্যাম্বু ব্যাগ চাপতে লাগলেন। মেয়েটার নিঃশ্বাস আটকে আটকে যাচ্ছে কেমন। বুকটা একবার উঁচুতে উঠছে তো আরেকবার নিচুতে। হায়া বোধহয় কেঁদেই ফেলবেন এখন। এইটুকুন একটা মিষ্টি মেয়ে, তার সাথে এমন পার্শ্ববিক কাণ্ড ঘটাতে কি একবারও বুক কাঁপেনি মেইডেনের? অথচ তিনিও নাকি সন্তানহারা। তবু একটা বাচ্চা মেয়ের কষ্ট বুঝলেন না তিনি? আশ্চর্য। সময়ের কাঁটা পেরোলো মিনিট 5। মাহির হার্টবিট এখনও বেশ নর্মাল। তবুও ডাক্তারদের মুখাবয়ব এখনও চিন্তার লেশমাত্র কমেনি। মেয়েটার শরীর থেকে ধীরে ধীরে ড্রাগস বেরোলেও ব্রেনে ঠিক মতো অক্সিজেনে পৌঁছাচ্ছে না। এভাবে চলতে থাকলে যে কোনো সময় মেয়েটার ব্রেন ডেথ কিংবা কোমায় চলে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। আগত বিপদ সংকেত আঁচ করতে পেরে অস্থির সবাই। বারবার একে অপরের দিকে মুখ চায়াচয় করছেন কেমন। ধূপধাপ জোরালো শব্দে বসেছে এক একটা পাঞ্চ। আর আজ 2 হাতে গ্লাভস নেই মনস্টারের। কী সব উদ্ভট ট্যাটু আঁকা মসজিদ যুগল ইতিমধ্যেই লালচে আকার ধারণ করেছে তার। ফর্সা মুখখানা কেমন লাল হয়ে গিয়েছে। ব্লেডের ন্যায় তীক্ষ্ণতার চোয়াল। কটমট করছে কেন যেন। মুগ্ধেও একের পর এক শক্ত পাঞ্চ বসাচ্ছে প্যাকিং ব্যাগে। মাথাটা তার রীতিমতো ফেটে যাচ্ছে রাগেই। হুট করেই তার এত রাগ কেন উঠল তার হদিস যেন তার কাছেই নেই। মস্তিষ্ক বারবার বাজছে একটাই কথা, কেন ওই বান্দির মেয়েকে অন্য কেউ ছুবে? কেন ছুবে? তারা জানে না ওই বান্দির মেয়ে শুধু ওর, হোক সে শত্রু তবুও একমাত্র ওর। কথাগুলো ভাবতে ভাবতেই মুগ্ধের হাত জোর বাড়ল।
এবারে তীব্র জোরে হাতের চামড়াগুলো কেমন থেতলে যেতে লাগলো। যুবকের বিন্দুমাত্র উদ্বেগ নেই সেথায়। সে কেমন কটমট করতে করতে পাঁচ বসাচ্ছে। এরই মধ্যে হঠাৎ করে কানে বেজে উঠল সিদ্ধার্থের বলা কথাগুলো। তোর ভাগ বসানোর আগেই আমি ভাগ বসিয়েছি, অধিপত্য দেখিয়েছি ওর ভেতর। কথাটা মনে পড়তেই থেমে গেল মুগ্ধের হাত, দাঁত কটমট করে বাড়ল ক্রমশ। মাথায় এই বুঝেই কেউ আগুন ধরিয়ে দিল। মুহূর্তেই যেতে না যেতেই ছেলেটা কেমন আঘাতপ্রাপ্ত হিংস্র বাঘের ন্যায় গড়ে উঠল। পুরো বক্সিং ক্লাবের প্রতিটা দেয়াল জুড়ে প্রতিধ্বনিত হলো সেই গর্জন। সে এবার আর বাঁধ মারল না। হাত দুটোকে একদম থেতলে নিয়েও পাঞ্চ বসাচ্ছে পাঞ্চিং ব্যাগে। মাথার তালু জ্বলছে তার। মন কিছুতেই ভুলতে পারছে না কথাটা। সে এবার হাতের বদলে পা উঁচায় কিক বসাতে। তবে কাণ্ড দেখো, অত্যন্ত রাগে পাঞ্চিং ব্যাগ বরাবর কিক বসাতে গেলে হঠাৎ করেই তার অক্ষিপরের সামনে ভেসে ওঠে মাহির কন্দনরত নির্মল মুখখানা। প্রবল বেগে ছোটায় পাটা কেমন হুট করে থেমে গেল মুগ্ধের। বেচারা এক পায়ে ভর দিয়ে আর এক পা উঁচিয়ে দাঁড়িয়ে রইল হতবিহ্বলের ন্যায়। মাথা ভর্তি রাগের আগুন এক পশলায় বৃষ্টি নামল কোত্থেকে। মুহূর্তেই মধ্যেই অবাধ রাগগুলো কেমন পালিয়ে গেল সাইড কেটে। কুচকে রাখা ভ্রুদয়ের মাঝে শিথিলতা ছাপ পড়ল বেশ। তার অবচেতন মন উল্টো তাকে প্রশ্ন ছুড়ল, এই মুহূর্তে পাঞ্চিং ব্যাগটা ওই বান্দির মেয়েতে রূপান্তরিত হলো কিভাবে? আর এই বান্দির মেয়ে এভাবে কাঁদছে কেন? মুগ্ধ নামক নির্দর মায়াও ফের থমকেছে এক মুহূর্তের জন্য। তার চোখের সামনে এখন পুরোপুরি মাইকে দেখছে সে। মেয়েটা কাঁদছে, গাল ফুলিয়ে রেখেছে পটকা মাছের মতো। ঠোঁটগুলো সে কি লাল অবস্থা। যুবক আবারও নিজের খেই হারালো। সচল মস্তিষ্ক হুট করে ঝং ধরল। সে ধীরে ধীরে নিজের পাটা নামিয়ে আনলো নিচে। হতবুদ্ধি ন্যায় একটু একটু করে এগোতে লাগলো সামনের দিকে। নিজের অজান্তেই হাতখানা কিভাবে উঠে এলো ব্যাগের গায়ে। আলতো হাতে স্পর্শ করতে হঠাৎ ঘোর ভাঙল যুবকের। তড়িৎ বিস্ফারিত দৃষ্টিতে তাকায় নিজের হাত পানে। কি করছে সে? পাঞ্চিং ব্যাগের গায়ে হাত রাখলো কেন? মুগ্ধ তৎক্ষণাৎ নিজের হাত সরালো। বুকটা কেমন যেন করছে তার। বড্ড অস্থিরতায় হাঁসফাঁস লাগছে। ছেলেটা তক্ষুনি শক্ত হাতে নিজের ঘাড়ে হাত বুলোলো কিয়তুক্ষণ। চোখ দুটো বুঝে নিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে আওড়ালো, হোয়াট দ্য ফাক আই এম সিইং? What the hell is she coming in my imagination? I don't wanna see that bitch. I just hate her. মস্তিষ্ক এবং জেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়েছে মনস্টার। সে কি আর জানে? সাইকোলজির ভাষায় তার এহেন অবস্থাকে বলে সাইকোলজিক্যাল কনফ্লিক্ট অ্যান্ড প্রি সাইন অফ ডার্ক অবসেশন। মন যাকে বারবার ঘৃণা করি বলে আওড়ায়, মস্তিষ্ক ঠিক তাই উল্টোটাই করে। নিজের অজান্তেই মনের মধ্যে ব্যাপকভাবে তৈরি করে ফেলে এক ভিন্ন অবসেশন, যা চোখ দেখা যায় না, ছোঁয়া যায় না, মাঝে মধ্যে উপলব্ধিও করা যায় না, তবুও তার মাথা চড়া দিয়ে ওঠে বারংবার, যার শুরুটা ধরতে পারা খুবই সহজ নয়। আপাতত নির্দয় মনস্টারের সাথেও তাই হচ্ছে। সে নিজেও জানে না সে কোন ফাঁদে আটকা পড়েছে। তার মন মস্তিষ্ক এক প্রকার ঘুষ খেয়ে তার সাথে বিশ্বাসঘাতকতায় নেমেছে। অথচ সেই খবর তার থোড়াই আছে। মুগ্ধ কেমন ঘাড় উঁচিয়ে হাঁ করে নিঃশ্বাস ফেলছে। শরীরটা কেমন জ্বলে যাচ্ছে তার, মাথাটা ফেটে যাচ্ছে রাগে, হাত দুটো কাঁপছে রীতিমতো। এই মুহূর্তেই মাথা ঠান্ডা করতে হবে তার, নাহলে হয়তো আগুন জ্বলবে পুরো পেন্ট হাউসে। শক্তপোক্ত পুরুষ তক্ষুনি জোরালো পায়ে এগিয়ে দাঁড়ালো বক্সিং রিংয়ের সামনে। অতঃপর এক লাফে বেরিয়ে এলো রিং থেকে। তারপর আর কোনো দিকে না তাকিয়ে গটগট পায়ে প্রস্থান ঘটালো বক্সিং ক্লাব থেকে। হাত পা কাঁপছে মুগ্ধের। চোখের সামনে সবটা ঝাপসা হচ্ছে ক্রমশ। যুবক তড়িঘড়ি করে ছুটল নিজের নিষিদ্ধ কক্ষে। সম্পূর্ণ কাচের তৈরি বিশালাকার কক্ষটির চারিদিকে দেয়াল দূরে সাজিয়ে রাখা বিদেশি বিভিন্ন ভেরিয়েন্টাল ড্রাগস, নামি দামি অ্যালকোহলের বোতল। মুগ্ধ টলমলে পায়ে ঢুকলো কক্ষে। ঝাপসা চোখে খানিকটা এগিয়ে সে হাত রাখলো কাছের দেয়ালে। অতঃপর একটানে কাছের দরজাটা ঠেলে দিয়ে সে কেমন উন্মাদের ন্যায় হাত রে দুটো সিরিঞ্জ ভর্তি করলো তরল ড্রাগস দিয়ে। অতঃপর আর এক সেকেন্ডও দেরি করেনি মনস্টার। দাঁত খিঁচে তক্ষুনি নিজের বাঁ হাতে মোটা শিরায় বসিয়ে দিল সিরিঞ্জের তীক্ষ্ণ সূচ। ধীরে ধীরে শরীরে ঢুকছে নিষিদ্ধ কিছু। তবুও আজ স্বস্তি মিলছে না যুবকের। মাথায় এখনও চলছে তার সবচেয়ে ঘৃণিত মানুষটার কথা। তাকে আরেকজন ছুঁয়েছে, এ ব্যাপারটা যেন মানতে পারছে না যুবক। তাকে বড্ড পোড়াচ্ছে কথাটা। তারপরেও হুটহাট এই বান্দির মেয়ের মুখ কেন দেখছে সে? কেন বারবার চোখের সামনে ভেসে উঠছে মেয়েটা?
উত্তর পাচ্ছে না যুবক। হাতে দুটো তরল ভর্তি সিরিঞ্জ একে একে শরীরে পুশ করেও ঠান্ডা হচ্ছে না তার উপচে পড়া রাগ। বাদবাকি সময় এটুকুতেই শরীর শিথিল হয়, তবে আজ মস্তিষ্ক তার এখনও সচল। ভাবছে মেয়েটার কথা, চোখের সামনে ভেসে উঠছে মেয়েটার হাসি। হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছে মুগ্ধ। মেয়েটা কেমন খিলখিল করে হাসছে, সিট তাকে গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে। আর সে কত খুশি। মুগ্ধের সহ্য হচ্ছে না এহেন দৃশ্য। বরাবরের ন্যায় গুরুগম্ভীর থাকা রুস্তি কিং স্যাডো মনস্টার আজ বেপরোয়া হয়েছে। হিংস্র বাঘের ন্যায় গর্জন তুলে নিজের মাথা বরাবর নিজেই জোরালো থাপড় বসেছে একে একে। পাগলের ন্যায় বলছে, আসবি না আমার সামনে, ইউ স্লাট। আসবি না তুই আমার সামনে, মেরে ফেলবো তোকে আমি। আই সোয়ার, আমি তোকে মেরে ফেলবো। এত কিছু বলেও মুগ্ধ শান্ত হতে পারল না। উন্মাদ ছেলে তক্ষুনি ছুটে গিয়ে ড্রয়ার থেকে দুটো সফেদ পাউডারের প্যাকেট নিয়ে এসে টেবিলের সামনে বসলো। তড়িঘড়ি করে টেবিলের গায়ে একটু পাউডার ছিটিয়ে নাক দিয়ে টেনে নিল সেটা। এটাও যে মারাত্মক নেশা জাতীয় দ্রব্য তাতে বিলকুল সন্দেহ নেই। মনসারে নিঃশ্বাস টানার গতি বাড়লেও মস্তিষ্ক পাগল করে ফেলেছে তাকে। মনের কোনো এক জায়গা থেকে বারবার কিছু একটা চিৎকার দিয়ে বলছে, এখন চুপ করে আছিস কেন তুই? যে ছেলে তোর শিকারে হাত দিয়েছে তাকে প্রাডা এবং সাইকির পেটে চালান করলি, কিন্তু যেই মেয়ে তোর শিকার হওয়া সত্ত্বেও অন্যজনের হয়েছে তাকে কিছু করবি না? ওকে কেন বাঁচিয়ে রেখেছিস এখনো? কেন বাঁচিয়ে রাখলি ওর মতো নষ্ট মেয়েকে? নাকি তুই সত্যি সত্যি ওকে পছন্দ করা শুরু করলি? পছন্দ কথা কানে বাজতে কটমটিয়ে ওঠে মুগ্ধ। স্বচ্ছ কাছে টেবিলের বার কয়েকবার শক্তপোক্ত ইঞ্চি বসিয়ে আওড়ালো। ইম্পসিবল, আই জাস্ট হেট দ্যাট বিচ। আই জাস্ট হেট। ও মরবে, খুব শীঘ্রই মরবে আমার হাতে। অ্যান্ড দিস ইজ মাই ওয়ার্ডস। এক্সকিউজ মি, কে আপনি? আর হুটহাট এভাবে বাড়ির ভেতরে ঢুকে এলেন কেন? বাড়ির দায়িত্বশীল কেয়ারটেকারের ঝাঁঝালো কণ্ঠে থামল না এডুইন। গুরুগম্ভীর মুখে যুবকের পায়ের কদম এসে দাঁড়ালো অতি পরিচিত বাড়িটার লিভিং রুমের একদম মাঝখানে। তার পিছু পিছু দুজন বডিগার্ড বেশ বড়সড় একটা কার্টুন ঠেলে ঠেলে আনছেন। কার্টুনটা কি সুন্দর গিফট পেপারে মোড়ানো। এডুইন খানিকটা গম্ভীর চোখে মুখ খুললেন। দুহাত পকেটে গুজে রাখা তার, গায়ে ফ্রেঞ্চ কোট, মাথার চুলগুলো জেল দিয়ে স্পাইক করে রাখা। সে কেমন থমথমে গলায় বাড়ির কেয়ারটেকারকে বলে ওঠে, কল নিকোলাস। বাড়ির কেয়ারটেকার বড্ড গুমড়িমুখী। মনে মনে ভাবছে, হুটহাট চেনা নেই জানা নেই অপরিচিত মানুষগুলো বাড়িতে ঢুকলো কিভাবে? এদের ভেতরে আসতে অনুমতি বা দিল কে? কেয়ারটেকারের খানিকক্ষণ নিজ ভাবনায় ডুবে থেকে পা বাড়ালেন সম্মুখে। সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন চারজনের কালো পোশাকধারী গার্ডস। কেয়ারটেকার তাদের নিকট এগিয়ে এসে কণ্ঠ উছিয়ে বললেন, স্যারকে ডাকুন তো। একজন গার্ড তক্ষুনি পা ঘোরালেন সিঁড়ির দিকে। কয়েক লাফে সিঁড়ি ডিঙিয়ে চলে গেলেন দোতলায়। এদিকে এডুইন কেমন গম্ভীর মুখে চুপচাপ দাঁড়িয়ে আছে। সময় গড়াতে গড়াতে মিনিট 5 গেল বোধহয়। এরই মধ্যে দোতলার ডিঙিয়ে দাঁড় ঘেঁষে কেউ একজন বলে ওঠে, আরে এডুইন যে, দি মনস্টারস রাইট হ্যান্ড। আরে হঠাৎ আমার রাস্তা নাই? এডুইন মাথা উছায় সামান্য। দোতলায় দাঁড়িয়ে আছে নিক, গায়ে সেফ নাইট কোট। এডুইন ঠোঁটের করে বাঁকা হাসি চলিয়ে শেষলাত্ম কণ্ঠে বলে উঠল, মনস্টার তোমার জন্য একটা গিফট পাঠিয়েছে নিক। কাম অ্যান্ড ডিসক্লোজ দিস। ভ্রু গোটায় নিক। মনস্টার তার জন্য গিফট পাঠিয়েছে? সিরিয়াসলি? এত ভালো কবে থেকে হলো? অথচ সে তো এতদিন জানতো মনস্টার সাপ হলে সে হচ্ছে নেউলে। নিক বিচক্ষণতার সঙ্গে কিছুক্ষণ চুপ করে থেকে আচমকা আদেশ ছিল গার্ডদের। কণ্ঠ উঁচিয়ে বলল, গো অ্যান্ড চেক দ্যাট। দুজন বডিগার্ড রয়েস হয়ে এগিয়ে এলেন কার্টুনের দিকে। দুজনের চোখ মুখে স্পষ্ট ভীত। যদি এই কার্টুনে বোম জাতীয় কিছু থাকে তখন? মনের মধ্যে একরাশ ভয়ডর নিয়ে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে বেচারার উদ্যত হলেন কার্টুনের বাঁধন খুলতে। ধীরে হাতে কার্টুনের গা থেকে বাঁধন খুলে যেই না মুখটা খুলবে অমনি এক বিকট উটকো গন্ধে গা গুলিয়ে ওঠে গার্ডদের। বেচারা দুটো তক্ষুনি ছিটকে পড়লেন মেঝেতে। তড়িঘড়ি করে নাক মুখ চেপে ধরে একযোগে আওড়ালেন, ইয়াক! ওদিকে নিকো কেমন নাক মুখ চেপে ধরেছে তীব্র দুর্গন্ধে। কপালে গোটাকতক সন্দেহজনক ভাঁজ ফেলে তক্ষুনি ধাঁধালো কণ্ঠে এডুইনকে জিজ্ঞেস করে ওঠে, হোয়াট দ্য ফাকিং হি হ্যাভ সেন্ট? এডুইন ক্রুর হাসল বোধহয়। জিভটা খানিক ঠোঁটের ওপর নাড়িয়ে ছাড়িয়ে বলল, খুলেই দেখো নিক। আই হোপ ইউ উড লাইক ইট। সন্দেহ তীব্র হলো নিকের। যুবক তক্ষুনি গটগটিয়ে নেমে এলো সিঁড়ি বেয়ে। কার্টুনের দিকে এত এগোচ্ছে ততই যেন দুর্গন্ধের তীব্রতা বেড়ে যাচ্ছে। নাক মুখ কোনো মতো চেপে ধরে রেখে নিক এসে দাঁড়ালো কার্টুনের কাছে। এক হাতে তৎক্ষণাৎ কার্টুনের মুখটা খুলে দিতেই দেখলো
কালো রঙা কাপড়ে মুড়িয়ে রাখা কিছু। নিক কেমন গমগমে গলায় গার্ডের আদেশ ছুড়ল, এটার ভেতর কি আছে বের কর। গার্ডদের আর কি বা করার আছে? মনিবের আদেশের কথা ফেলতে পারে? গা গুলিয়ে উঠলেও খুলতে তো হবেই। গার্ড দুজন কোনো মতে নিজেদের নিঃশ্বাস আটকে রেখে হাত বাড়ায় কার্টুনের ভেতর। ওটা মোটা দুটো গোলাকার বস্তু। হাতে নিতে আঠালো কিছু হাতে ঠেকলো তাদের। তড়িঘড়ি করে বস্তু দুটো হাতে তুলে নিকের সামনে ধরতেই নিক মুখ ঘোরায় অন্যত্র। ইশারায় বোঝায় কাপড় সরাতে। সে যেই কথা সেই কাজ। গার্ড দুজন তক্ষুনি কাপড় সরালেন বস্তু দুটোর গা থেকে। আর অমনি ভয়ে সিদ্ধারব দিকে উঠল সবার। গার্ড দুজন আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। বস্তু দুটো হাতে রেখেই মুখ ভরে বমি করে দিলেন বেচারা দুটো। সম্মুখে দাঁড়িয়ে থাকা নিক নাক সিটকে ঘাড় ঘোরাতে চোখের সামনে যা দেখলো তাতে ছেলেটার কেমন হাঁ হয়ে গেল। গার্ডদের হাতে দুটো মাথা, একটা সিরের আরেকটা ইরার। কি বিধ্বস্ত তাদের মুখ। কপালের গভীর ক্ষত করে লিখে রাখা আ স্পেশাল গিফট ফ্রম রুশ দি কিং টু নিকোলাস। নিক ভরকায়। তরিত বিস্ফারিত দৃষ্টিতে তাকায় এডুইনের পানে। এডুইন কেমন কুট চোখে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে তার খেলছে এক চিলতে বাঁকা হাসির রেস। সে কেমন শান্ত কণ্ঠে আওড়ায়, এখন আর সময় আছে, শুধরে যাও নিক। নয়তো বা কোনো একদিন দেখা যাবে তোমার মাথাটাও এভাবে অন্যের হাতে থাকবে। নিক শুনল, দাঁত কিরমির করতে করতে তক্ষুনি চেঁচিয়ে উঠে পড়ল, গার্ডস, হোল্ড দিস মাদার ফাকার। হুমকি তামিল করলেন সবাই। একে ডাকে কোত্থেকে সব ছুটে এসে গান পয়েন্ট করলো এডুইনের মাথা বরাবর। অথচ এডুইনের মুখাবয়বে সে বিন্দুমাত্র বিচলিত ভাবসাব। যুবক কেমন শান্ত হেসে নিজের চোখ থেকে নীলরঙা চশমাটা খুলে নিল এক হাতে। আঙুলের ভাঁজে চশমা গুছিয়ে নিয়ে তার ছেলে সুরে শুধালো, ওহ নিক, স্টপ দিস কাইন্ডা বুলশেট। তুমি নিজেও জানো একদিকে আমার গায়ে সামান্যতম আছড়ে পড়লে অন্যদিকে তোমার পুরো সাম্রাজ্য গুড়িয়ে দেবে মনসার। তাও আবার এক চুটকিতে। এত কিছু জেনেও এহেন বোকামি। 4-5টা এপিসোড হয়ে গেল, মাহির এখনো পর্যন্ত জ্ঞান ফিরল না। বাবা। সেন্ট পিটার্সবার্গ। আকাশের বুক চিরে নামছে স্নোফলের গুটি গুটি দানা। রাস্তাঘাটে সর্বত্র ঢেকে গিয়েছে টাকনু সমান বরফে। গায়ে মোটা জ্যাকেট, গায়ে পরিহিত লম্বা লম্বা বুট জুতো, মাথা ঢেকে আছে মাংকি ক্যাপে, মুখের সামনে ক্যাজুয়াল মাস্ক, গলায় একখানা লাল রঙা মাফলার পেঁচিয়ে এগোচ্ছে মাইকেল, হাতে একখানা টর্চ লাইট। সৌচ্চ প্যালেসের ঠিক ডান দিকের রাস্তা দিয়ে খানিকটা এগোলেই জঙ্গল। বড় বড় পাইক গাছ জঙ্গলখানা দিয়েও বেলাতেও যা ভয়ানক, দিনের বেলাতেও যা ভয়ানক, সেখানে সন্ধ্যার অমন মৃদু অন্ধকারে জঙ্গলটা যে গা হিম ধরিয়ে দেবে যে কারো। ছিমছাম গায়ের গড়নের মধ্যবয়স্ক মাইকেল, চেহারায় এখনও খুব বয়সের ছাপ পড়েনি তার। মানুষটা ভয়ে ভয়ে এগোচ্ছে সামনে। হাতের টর্চ লাইটটা এতক্ষণ জ্বলতে থাকলো, যেই না তিনি পা রাখলেন জঙ্গলে, অমনি লাইটটা কেমন আচমকা বন্ধ হয়ে গেল। চলন্ত পা দুটো হুট করেই থমকায় মাইকেলের। চিন্তিত ভয়াল মুখ টর্চ লাইটটা হাতের তালুতে বারবার বাড়ি দিচ্ছেন, তবু লাইট কেন যেন জ্বলছে না। মাইকেল ভয়ে তটস্থ। লাইট জ্বালানোর অনবরত চেষ্টায় মত্ত থেকে শুরু করলেন বাইবেল পাঠ। ঠিক তখনই অদূর থেকে ভেসে আসে নেকড়ে পাখিদের আর্তনাদ। জঙ্গলের হিংস্র পশুদের অমন করুণ চিৎকারে ভয়ে গলব্ধে শুকিয়ে গেল মাইকেলের। বেচারা কেমন ক্ষণে ক্ষণে ঢোক গিলে ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকালেন। যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু অন্ধকার আর অন্ধকার। মাইকেল আর সাহস হলো না এহেন অন্ধকার মারিয়ে সামনে এগোনোর। বেচারা ভয়ে ভয়ে একদম পৌঁছাতেই হঠাৎ কোত্থেকে একজোড়া শক্তপোক্ত হাত এসে পেঁচিয়ে ধরলো বেচারাকে। এক হাতে আঁকড়ে ধরল মাইকেলের গলা, আরেক হাতে শক্ত থাবায় চেপে ধরেছে বেচারার মুখ। মাইকেল গোঙাচ্ছে, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টায় মত্ত থেকে হাত পা ছুড়ছে অনবরত। অথচ পেছনের মানুষরা তাকে ছাড়ছেই না। সময়ের স্থায়িত্ব মিনিট ক্ষণেক পার হলো বোধহয়। মাইকেলের নিঃশ্বাস আটকে যাবার জোগাড়ে পর্যায়ে। বেচারা হাত পা ছোড়ার গতি বাড়াতেই পেছনের মানুষরা নিজ হাতের বাঁধন আলগা করলো বুঝি। মাইকেল খানিক সুযোগ পেয়ে তক্ষুনি ছিটকে পড়ল সম্মুখে। দু হাঁটু থোকায় থোকায় ঘাসে পরিপূর্ণ জমিনে ঠেকিয়ে জিভ বার করে শ্বাস নিতে লাগলো পাগলের মতো। ইস, আরেকটু হলেই বোধহয় বেচারার প্রাণটা বেরিয়ে আসতো দেহ ছেড়ে। বেচারা একদিকে হাঁপাতে ব্যস্ত, অন্যদিকে পেছনে দাঁড়িয়ে থাকা কালো হুডি পরা ব্যক্তিটি আলগোছে এগিয়ে এসে দাঁড়ালো মাইকেলের মুখোমুখি। একজোড়া কালো বুট পরিহিত পা বরাবর নজর পড়ল মাইকেলের। সে খানিক সময় নিয়ে ঘাড় উঁচিয়ে তাকালো। সফেদ রঙা প্লাস্টিকের ভূতের মুখোশ পড়ুয়া ব্যক্তিটি তার পানেই তাকিয়ে আছে বোধহয়। আশ্চর্য ব্যাপার হচ্ছে, তাকে দেখে মোটেও অবাক হয়নি মাইকেল। উল্টো কণ্ঠে একরাশ চিন্তা ঢেলে পড়ল,
আবারও কেন ডাকলে আমায়? তুমি দেখেছো না চারপাশের পরিস্থিতি যে কতটা গরম? ভালো হবে যদি আমার একদিন এসব কাজকর্ম থেকে দূরে থাকি। মুখোশ পরিহিত ব্যক্তি রাগ করল না তেমন। খানিকক্ষণ নিজের গ্লাভস পরা বাঁ হাত দিয়ে ঘাড়টা হালকা চুলকিয়ে ঘাড় কাত করে রাখলো। মাইকেল অন্ধকারে খুব একটা ঠাউর করতে পারল না উপস্থিত ব্যক্তিটির হাবভাব। ওদিকে মুখোশধারী নাক ফোলাচ্ছে। রাগে কটমট করতে করতে আচমকা ঝুঁকে এসে চেপে ধরে মাইকেলের কণ্ঠা। মাইকেল ভরকায়। তড়িৎ নিজের কণ্ঠা ছাড়াতে চেয়ে চাপাসর আর্তনাদ করে বলল, ছাড়ো আমায়, ভুলে যেও না আমি মরে গেলে তোমার সব খেল খতম। কেননা পেন ড্রাইভ কোথায় আছে সেটা আমিই কেবল জানি। তৎক্ষণাৎ মাইকেলের কণ্ঠে চেপে রাখা হাতটা কেমন আলগা হয়ে গেল মনে হচ্ছে। এই সুযোগে মাইকেল নড়ে ছড়ে উঠল। দু হাতে তক্ষুনি সজোরে ধাক্কা দিয়ে বসল মুখোশধারীর বুক বরাবর। এহেন অতর্কিত আক্রমণে তার সামলাতে না পেরে মুখোশধারী গিয়ে উল্টো পড়ল পেছনে। মাইকেল এবার তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। দাঁতে দাঁত চেপে হিসিসি আওড়ায়, কথায় কথায় গলা চেপে ধরার অভ্যাস বাদ দিন, ভুলে যাবেন না আই এম নট ইউর টয়। মনস্টারের গুহায় ঢুকে তারই নাকের নিচ থেকে প্রমাণাদি সংগ্রহ করা ইজ আর নট আ পিস অফ কেক। আপনার এত তাড়া থাকলে আপনি নিজে যান না ওই শখের সাইকে চোখ এড়িয়ে ঢুকুন গিয়ে মাদেন্না হাউসে। এত শক্তিশালী সিকিউরিটিস ডিঙিয়ে একবার যদি ভুলক্রমে ঢুকেও যান তবে এটুকু গ্যারান্টি নিয়ে বলতে পারি আপনার ফেরত আসা অসম্ভব। তাই বলছি, ধৈর্য ধরুন। মেইডেন এবং শিডের মতো নির্মম পরিণতি না চাইলে ব্রেন খাটাতে শিখুন। মুখোশধারী মনোযোগ দিয়ে শুনল কেবল। ঠিকই তো বলেছে মাইকেল। হংসরের নাকের নিচ দিয়ে পার হওয়া কি আর চারটিখানি কথা? নির্ধারিত সময় 24 ঘন্টা পার হতে চলল। আতঙ্কে শুকিয়ে কাঠ ডাক্তাররা। পেশেন্টের এখনও জ্ঞান ফেরেনি। আদৌ ফিরবে কি না তার নিশ্চয়তা 50%। ডাক্তারদের ভয়ের শেষ নেই এখন। বেচারা এদিক ওদিক ছুটোছুটি করছে লুকাতে। কেউ কেউ ইতিমধ্যে গিয়ে লুকিয়েছে বড়সড় বিছানার নিচে, তো আবার কেউ গিয়ে গা ঢাকা দিয়ে বসেছে ওয়াশরুমে। মিয়ান দৌড়ে গিয়েছেন কাবার্ডের দিকে। কাবার্ডের একপাশে বেশ জায়গা। ছিমছাম গায়ের গড়নের নিয়ান বেশ সুন্দর মতো গা লুকোলো সেথায়। ওদিকে দামড়া ভুড়িওয়ালা দামিয়ান কেমন বাঁদরের মতো লাফাচ্ছে। বেচারাকে কেউ একটু জায়গা দিচ্ছে না লুকোতে। যতবার বেচারা কোথাও লুকাতে চাচ্ছে ঠিক ততবারই সবাই তাকে দূর করছে। কেননা দামিয়ানের আবার বড্ড বায়ুদূষণ করার স্বভাব। অতিরিক্ত নার্ভাসনেসে বেচারা প্রায়শই এহেন উদ্ভট কাজকর্ম করে বসে। তাই আর তাকে নিয়ে লুকোনোর দুঃসাধ্য কেউ দেখালো না। দামিয়ান বেচারা বড্ড অসহায় এ পর্যায়ে। আজ বিপদে পড়ে মানুষ চিনল সে। কোথাও একটু জায়গা দিল না কেউ। বেচারার মনে কষ্ট পা বাড়ালো কাবারের দিকে। কাবারের দরজা আটকানো। দামিয়ান ত্রস্ত এগিয়ে এসে চট করে ঢুকে পড়ল কাবারের আরেক পাশেই জড়সড় ভাব নিয়ে দাঁড়িয়ে আছে মিয়ান, মুখ লুকিয়ে রাখা কাপড়ের আড়ালে। তন্মধ্যে বিশালাকার কাবারটা হুট করে খানিকটা দুলে উঠতেই ভ্রু গোটালো মিয়ান। তড়িত ঘাড় বাঁকিয়ে তাকায় পাশে। মুহূর্তেই চোকাচুকি হলো দামিয়ানের সঙ্গে। বেচারা দামিয়ান ভেতরে ঢুকলেও তার বড়সড় বেয়াদব পেটটা জন্য কাবার্ডের দরজা আটকাচ্ছে না। তা নিয়ে দামিয়ানের আফসোসের শেষ নেই। বেচারা বুঝি এই প্রথম নিজের ভুঁড়ি নিয়ে এত প্যারা খাচ্ছে। ওদিকে মিয়ান হঠাৎ চিরবিরিয়ে উঠল তার কাণ্ড দেখে। হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং হিয়ার? মরার জন্য আর কোনো জায়গা পাওনি? শেষমেশ আমার কাছে এলেই মরতে হবে তোমার? এমনিতেই পেটের যন্ত্রণায় অতিষ্ঠ দামিয়ান তারপরও মিয়ানের অমন ঠেস মারা বাক্য। আগুনে বোধহয় ঘি পড়ল খানিকটা। দামিয়ান নিজেও তৎক্ষণাৎ দাঁত খিচে আওড়ালো। হ্যাঁ, এখানেই মরবো। তোমাকে সঙ্গে করে নিয়েই মরবো। একা একা মরে কি লাভ? দাঁত কিরমিরিয়ে ওঠে মিয়ান। মুখ খুলে দু চারটে শক্ত কথা আওড়াতে গিয়ে হঠাৎ থমকে গেল কেন যেন। তখনই অন্যত্র মুখ ঘুরিয়ে দাঁড়ালো। এদিকে দামিয়ান এতক্ষণে কোনোরকম দরজাটা আটকালো। বুক ফুলিয়ে মোটা পেটটাকে কোনো মতে খানিকটা চুপসে নিয়েছে বেচারা। এহেন অব্যর্থ চেষ্টায় বেচারার ফর্সা মুখখানা কেমন লাল হয়েছে দেখো। সে আর পারছে না নিজেকে আটকাতে। পেটটা হঠাৎ গুড়গুড় শব্দ তুলছে। বোধহয় এক্ষুনি উদ্ভট কাজটা হয়ে যাবে তার দ্বারা। দামিয়ান জোর করে আটকে রাখলো বায়ুদূষণ। তবে এসব কি আর বাদশা মানে? ঠিকই সেকেন্ড 30-এর অতিরিক্ত চাপের ফলে এক বিকট শব্দে বায়ুদূষণ করলো। এহেন তীব্র শব্দে হকচকিয়ে ওঠে মিয়ান। ঘাড় মাখিয়ে তাকাতেই মাত্রাতিরিক্ত দুর্গন্ধে গা গুলিয়ে উঠল বেচারার। আবদ্ধ জায়গা হওয়াতে দুর্গন্ধের তীব্রতা বেড়েছে বহুগুণ। মিয়ান তৎক্ষণাৎ নিজের নাক মুখ চেপে ধরে কাপড় দিয়ে। এতেও বুঝি লাভ হলো না। গন্ধ একদম তরতর করে নাকের ছিদ্র দিয়ে ঢুকছে তার। মিয়ান ভাব ধরেছে বমি করার। নাক মুখ চেপে রেখেই আগুন চোখে তাকালো দামিয়ানের দিকে। অতঃপর কঠিন কণ্ঠে আওড়ালো, হোয়াট দ্য ফাকিং ইউ হ্যাভ ডান ইডিয়েট?
কয়দিনের বাসি পচা খাবার গিলেছে তুমি? কতবার করে বলেছি জলহস্তির মতো গপাগপ করা খাবার গিলতে না। ডাক্তার হয়েও জলহস্তির মতো শরীর ইডিয়েটের। এই বের হও এখান থেকে। দামিয়ান কাচুমাচু করছে। পাশ থেকে মিয়ান তখন রাগে গজগজ করছে। বেচারা হিদাহিত জ্ঞানশূন্য হয়ে তক্ষুনি দামিয়ানের ঘাড় ধরে তাকে বাইরে ছুঁড়ে ফেলল। অতঃপর পেছন থেকে নিজেও বাইরে এসে খোলা বাতাসে বুক ভরে শ্বাস টেনে ধীরে ধীরে আওড়ালো, হোলি শেট! দামিয়ান চিবুক নামিয়েছে গলার কাছে। লোকটা বোধহয় লজ্জা পেয়েছে বেশ। কিয়তক্ষণ পার হতেই মিয়ান তার পানে ঘুরে তাকায়। দাঁত খেঁচে কিছু একটা বলতেই যাবে, অমনি তার দৃষ্টি আটকালো কক্ষের দরজার দিকে। এডউইন নামক গম্ভীর পুরুষটা গটগটিয়ে ঢুকছে। তার পিছু পিছু একদল সশস্ত্র গার্ডস। মিয়ানের কলিজাটা শুকিয়ে গেল বোধহয়। এবার কোথায় লুকাবে সে? কীভাবে বাঁচবে এদের হাত থেকে? মেয়েটা তো এখনও জ্ঞান ফেরেনি। মিয়ান শুকনো ফাঁকা ঢোক গিলিয়ে কয়েক কদম পৌঁছাতে গার্ডস এসে ধরে ফেললো তাকে। এডউইন গম্ভীর মুখে একবার নজর বোলালো শয্যাশায়ী মাহির পানে। মেয়েটাকে এখন অবধি অচেতন দেখে দীর্ঘ নিঃশ্বাস বেরোলো তার বুক চিরে। সে কেমন কঠিন গলায় আওড়ালো, আপনাদের সময় শেষ। মনস্টারের ডাক এসেছে, এবার চলুন। হকচকিয়ে ওঠে সবাই। দামিয়ান ফের কান্না জুড়ে দেয় বাচ্চাদের মতো। আকুতি জানাচ্ছে না মরার। এডউইন সেসব কানে তুলল না বোধ হয়। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দৃষ্টি ফেলে গলা উঁচে হুঙ্কার ছুড়ল, নেক্সট 30 সেকেন্ডের মধ্যে যে যেখানে আছেন সেখান থেকে বেরিয়ে না এলে কপালে শনি লাগবে সবার, মাইন্ডেড। এহেন হুমকিতে গা কাটা দিয়ে উঠল বাদবাকিদের। কেউই নড়চড় করলো না তেমন। দামিয়ান এবং দুষ্ট বুদ্ধি আটল তখনই এডউইনকে জানালো, কয়েকজন খাটের তলায় লুকিয়েছে আর কয়েকজন ওয়াশরুমে, কেউ কেউ লুকিয়েছে বুক সেলফের পেছনে। এহেন কথা কর্ণপাত হওয়া মাত্রই গার্ড ছুটল সেদিকে। মিয়ান কেমন দাঁত কিরমির করে তাকিয়ে আছে দামিয়ানের পানে। দামিয়ান আর দৃষ্টিতে দেখলো তা। লোকটা কেমন মুখ বাঁকালো দেখো। তার ভাব এমন, মরলে আমি একা কেন মরবো, সবাইকে নিয়ে মরবো। দুহাঁটু ঘেরে রাখা মেঝেতে, হাত দুটো টেনে কোমরের কাছে বাঁধা, মুখমণ্ডল ঢাকা কালো কাপড় দিয়ে। এক হাতে সারিবদ্ধভাবে বসে আছে 35 জন ডাক্তার। মানুষগুলো কাঁপছে ভীষণ। মুখ বরাবর টেপ লাগিয়ে রাখা বিধায় সামান্যতম কথাও বেরোচ্ছে না তাদের মুখ থেকে। সম্মুখের বিশাল চেয়ারে বসে আছে মনস্টার, দু হাতে দুটো রিভলভার, গায়ে ধরানো পাতলা ফিনফিনে একখানা কালো রাঙা শার্ট, তাও আবার সবগুলো বোতাম খোলা। বোধহয় নিজের শক্তপক্ত পেটানো দেহেখানা দেখানোর অভিনব কৌশল নেটেছেন তিনি। পরনের কালো রঙা গ্যাবাইডিন প্যান্টটা নেমে এসেছে নাভির বেশ নিচে। সেদিকে অবশ্য এত পাত্তা নেই যুবকের। এক হাতে রিভলভার নামিয়ে রেখে পাশ থেকে রামের বোতল তুলেছে হাতে। আঙুলের ভাঁজে গুজেছে জ্বলন্ত সিগার। সে কেমন ব্যাপক আয়েসে একটু একটু করে চুমুক বসাচ্ছে বোতলের সরু ডগায়। গলায় তীব্র সৌন্দর্যমণ্ডিত অ্যাডামস অ্যাপেলটা কি সুন্দর নৃত্য তুলছে প্রতিটা ঠোক গেলার তলে তলে। বার দুয়েক টানও বসিয়েছে সিগারে। নিজেকে বড় প্রশমিত করে যুবক এবার উদ্যত হলো গান পয়েন্ট করতে। প্রথমে রিভলভারের সরু লৌহ নল গিয়ে ঠেকল মিয়ানের ললাট বরাবর। মিয়ান কেঁপে উঠল যেন। দু চোখ বুজে নিয়ে শান্ত হলো নিজে নিজে। বারে বারে কল্পনা করতে লাগলো ছোট্টবেলার স্মৃতিগুলো। অন্যদিকে এডউইন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মাহির চিকিৎসাধীন কক্ষে। চোখ মুখ নিষ্প্রাণ, তার মুখটা কেমন অন্ধকারে নিমজ্জিত, আর দৃষ্টি কেবল মাহির পায়ের কাছে নিবদ্ধ। মেয়েটার মুখ পানে তাকানো দুঃসাহস নেই তার। সে এক দৃষ্টিতে মেয়েটার পায়ের দিকে তাকিয়ে এক ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে আওড়ালো, এটুকু বয়সেই আপনি গোটা অর্ধশত মানুষদের মৃত্যুর কারণ হয়েছে, অথচ তা কি আপনি আদেও জানেন? এডউইন বলতে বলতেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দৃষ্টিটা খানিক সরাতেই হঠাৎ থমকে দাঁড়ালো কেন যেন। এইমাত্র সে কী দেখলো? মেয়েটার পা দুটো কি নড়ল? এডউইন ত্রস্ত নজর ঠেকালো মাহির পায়ের দিকে। নিখাত চোখে কিয়তক্ষণ তাকিয়ে থাকতেই ফের দেখলো মাহির পা জোড়ার অবাধ নড়চড়। সে তড়িত বিস্ফারিত দৃষ্টি উঁচিয়ে আনলো মাহির মুখের দিকে। মেয়েটা ফ্যাকাশে চোখ দুটো কাঁপছে, কপালে চামড়ায় ভাঁজ পড়েছে বেশ। এডউইন তক্ষুনি ছুটে দৌড়ে যেতে লাগলো প্রশস্ত করিডোর দিয়ে। মার্বেলের মেঝেতে দৌড়তে গিয়ে বার কয়েক হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে নিল কোনো মতে। এক্ষুনি মনস্টারের কাছে যেতে হবে তার, জানাতে হবে মেয়েটার জ্ঞান ফিরেছে, নাহলে যে নির্দোষ ডাক্তারগুলো অকালে মরবে। ফাইনালি জ্ঞান ফিরল মাহির। তখন মিয়ানের কপাল বরাবর রিভলভারটা ঠেকালেও শ্যুট করেনি মনস্টার, কেননা পাশেই দামিয়ান নড়চড় করছিল বেশ। মনস্টারের মন বদলালো। সে পা ঘুরিয়ে এসে দাঁড়ায় দামিয়ানের সম্মুখে। অতঃপর রিভলভার ঠেকালো বেচারির মাথার তালুর
বরাবর। দামিয়ান এমনিতেই ভয়ে জড়সড়, তারপরেও কপাল বরাবর রিভলভারের ছোঁয়া পেয়ে লোকটা কেমন গোঙাচ্ছে, রীতিমতো বসে থেকে লাফাচ্ছে। মনসার নিজের ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারের লম্বা টান বসিয়ে যেই না ট্রিগার চাপবে, অমনি সেলের মধ্যে হন্তদন্ত পায়ে প্রবেশ করে এডউইন। এসেই আগে চিৎকার দিয়ে বলে ওঠে, মনস্টার, সি ইজ রেসপন্সিং নাও। মুহূর্তেই থামলো নির্দয় মানবের কর্মকাণ্ড। রিভলভারের ট্রিগার থেকে বেরিয়ে গেল আঙুল। ঘাড়টা সামান্য কাত করেছে, কেমন ক্রূর চাহিনী নিক্ষেপ করলো এডউইনের দিকে। গমগমে গলায় স্ট্রিফ শুধালো, ইজ ইট? এডউইন লম্বা নিঃশ্বাস টানছে, তবুও কোনো মতে মাথা দুলিয়ে বললে ওঠে, ইয়েস মনস্টার। আচমকায় নির্দয় মানবের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে বাঁকা হাসির রেশ। দামিয়ান মাথা বরাবর চেপে রাখা রিভলভারটা সরিয়ে এনে নিজের ঘাড় চুলকালো তার নল দিয়ে। রয়েছে ভারী কণ্ঠে আওড়ালো, দ্যাটস ইট। আবদ্ধ ছেলের মধ্যে নিজেদের আবিষ্কার করে ভারী চমকালে সবাই। চারদিকে কেমন মৃদু অন্ধকার ভাবসাব। এডউইন সবার হাতে একটা করে ছোট্ট ওষুধ দিয়ে যাচ্ছে। ডাক্তারটা খানিক ভ্রু ওঠালেন ওষুধ দেখে। তাদের আবার ওষুধ দেওয়া হচ্ছে কেন? এটা আবার কিসের ওষুধ? মিয়ান নিজের উপচে পড়া কৌতূহল দমিয়ে রাখলেও দামিয়ান বড্ড পটপট করা মানুষ। তখন সন্ধিহান হলে জিজ্ঞেস করে ওঠে, এটা কিসের ওষুধ, আর আমাদেরকেই বা দেওয়া হচ্ছে কেন? এডউইন প্রত্যুত্তরে মৌন হলো। সবাইকে একে একে ওষুধ দিয়ে আদেশ শুনল, হ্যাভ ইট। ভরকালেন সবাই। হতভম্বের ন্যায় একে অপরের মুখে চাওয়াচাওয়ি করলেন কয়েকজন। দামিয়ান ফের ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিসের ওষুধ সেটা আগে বলুন, না বললে খাচ্ছি না আমি। কথাটা শেষ হওয়ার মাত্রই দামিয়ানের ফোলা ফোলা গাল বরাবর সপাটে বসলো এক চর। সেই চরের শব্দে ভোঁ ভোঁ করে বাজতে লাগলো তার কান। বেচারা দামিয়ান তক্ষুনি হাত দিয়ে চেপে ধরে নিজের বাঁকিয়ে রাখা গাল। কিয়তক্ষণ বাদে কর্ণঘরে ভেসে আসে এডউইনের কটমট কণ্ঠ, হয় ওষুধ খাবে নয়তো গুলি, যে কোনো একটা তো খেতেই হবে। নাও চয়েস ইজ ইয়োর্স। শুকনো ঢোক গেল সবাই। তৎক্ষণাৎ 1 সেকেন্ডও দেরি না করে পানি ছাড়াই গিলে নিল ওষুধটা। দামিয়ানও মুখে পুরল ওষুধখানা। অতঃপর সবটা শান্ত। মিনিট 5 পেরোতেই প্রতিটা ডক্টর কেমন দুলতে লাগলো ঘুমের ত্রাসে। কেউ ঢুলে পড়লো মেঝেতে। নাক টানার শব্দ ভেসে আসছে কারো কারো কাছ থেকে। সবাই যখন ঘুমে বুঁদ হয়েছে ঠিক তখনই বাঁকা হাসে এডউইন। প্যান্টের পকেটে দুহাত গুজে গলা মুছিয়ে সেলের বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের আদেশ ছুড়ে বলে ওঠে, টেক দেম অ্যাওয়ে। Their 2 days, take them away. Their 2 days memory is completely destroyed now. কথা বলে আর এক মুহূর্তেও দাঁড়ালো না এডউইন। তখনই গটগট পায়ে বেরিয়ে গেল সেল থেকে। এদিকে সে যেতেই গার্ডস এগিয়ে এসে একে একে প্রতিটি ডাক্তারকে কাঁধে তুলে নেয়। এদেরকে এবার নিয়ে যাওয়া হবে বিমানে, ফিরে দিয়ে আসা হবে তাদের আস্তানায়। বিমানের প্রশস্ত সিটে বসিয়ে রাখা হয়েছে ডাক্তারদের, গায়ে কেবল সিট বেল্ট লাগানো। গার্ডরা বসে আছে সম্মুখে সিটগুলোয়। বিমানের একদম শেষে সিটগুলোর একটায় বসে আছে দামিয়ান। আচমকা চোখ খুলল মধ্যবয়স্কে। তখনই জিভ উল্টে মুখ থেকে ওষুধখানা বের করে গুজে নিলেন নিজ শার্টের পকেটে। তখন ওষুধটা সেফ জিভের তলায় রেখেছিলেন তিনি। ভাগ্যিস গিলেননি, গিললে থোড়াই শুনতে পেত অত সব কথা। দামিয়ান কেমন কুড় হাসলো। সিটের গায়ে মাথা এলিয়ে মনে মনে বলল, দ্য স্যাডো মনস্টার। আপনারও তবে দুর্বলতা আছে। আজকের এপিসোডে এতটাই রাখলাম। খুব শীঘ্রই আর একটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।